এই নির্বাচনের সঙ্গে অপরাপর নির্বাচনের কি তফাৎ হলো? রক কাটার কথা কিন্তু জনগণ ভুলে নাই, যারা শিক্ষিত প্রজন্ম তারা ভুলে নাই। রাতারাতি কেউ ব্যাংক দখল করলো, কেউ বিশ্ববিদ্যালয় দখল করলো, কেউ অমুক প্রতিষ্ঠান দখল করলো। তার মানে এই সরকার কি আগের সরকারের মতোই তারা নির্বাচন করতে গিয়ে লেভেল প্লেইং ফিল্ড দিচ্ছেন না? 5ই আগস্ট আসার সাথে সাথে যে চোখ পাল্টে দেবে, এটা কি বিএনপি কখনো কল্পনা করছে? আগামী নির্বাচনটা আমাদের যা কিছু আছে তাই নিয়েই তো করতে হবে। কোটা আন্দোলনের কোন নেতা কি মন্ত্রী হওয়ার কথা? সে তো তার চাকরির ন্যায্য হিস্সা চেয়েছিল। আমার টাকার লোভ নাই, আমি একজন পেশাজীবী, আমি রাজনীতিতে এসেছি বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত করার জন্য। দর্শক স্বাগত কালের কণ্ঠে নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপে। আজ আমাদের সাথে আলোচনায় অংশ নিতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি, এবং আমাদের সঙ্গে আরও আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুল নূর তুষার। আলোচনা এগিয়ে নিতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নূর। আপনাদের তিনজনকে স্বাগত কালের কণ্ঠের স্টুডিওতে। দর্শক, এই মুহূর্তে সবচেয়ে বড় শঙ্কার বিষয় জাতীয় নির্বাচন সময় মতো হবে কিনা। ঠিক এমন পরিস্থিতিতে বিএনপি জামায়াত প্রতিদিনই পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে, তারা একে অপরের প্রতি অভিযোগ করছে যে তারা প্রতারণার রাজনীতি করছে। তাই আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারিত হয়েছে প্রতারণার রাজনীতি। শুরুতেই নীলুফার চৌধুরী মনি, আমি আপনার কাছে একটু আসতে চাই, একটু ভিন্ন বিষয় দিয়ে শুরু করি। আজ নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া দিবস। এই বেগম রোকেয়ার দীর্ঘ আন্দোলনের সুফল কতটুকু ভোগ করতে পারছেন বা ভোগ করতে পারছেন কিনা? সত্য বলবো? জি অবশ্যই। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচকদের শুভেচ্ছা। দেখেন, নারী আজকে রোকেয়া দিবসে আমি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে অন্তঃস্থল থেকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি যে এমন একটা মানুষ আমাদের জন্য রাস্তাটাকে ওপেন করে দিয়ে যাওয়ার জন্য। আজকে উনি ছিলেন বলে এটা সত্যি যে আমরা লেখাপড়া করতে পেরেছি, আমরা আপনাদের সামনে কথা বলতে পারছি, আমরা সমাজের 10-5টা জায়গায় আমাদের মতামত প্রকাশ করার সুযোগ পাচ্ছি, যেটা একটা সময় আমাদের হয়ে পুরুষরাই মতটা প্রকাশ করত। যদিও অনেক ক্ষেত্রে আমাদের কিছুটা রাস্তা প্রশস্ত হয়েছে, শিক্ষায় বলেন, চাকরিতে বলেন, এইসব জায়গাগুলায়। কিন্তু বেগম রোকেয়া সাখাওয়াত কি বুঝতে পেরেছিলেন কিনা জানি না যে রাজনীতিতে নারীরা ওইভাবে তাদের প্রতিফলন না ঘটালে দেশের অনেক জায়গায় মঙ্গলটা আটকে থাকে, শুভটা আটকে থাকে, যেটা আমরা সাফার করে নিজেরা বুঝছি। তো এই জায়গাটায় আমরা এখনো আগের জায়গায় পিছিয়ে আছি। তো আমরা চেষ্টা করছি, আমরা প্রতিবাদ করছি, পরিশ্রম করছি, কিন্তু ওই যে বললাম যে মাইন্ডসেটটা অনেকটা ওই নারীর জাগরণের মতোই। ওই যে প্রথমে যখন বেগম রোকেয়া সাখাওয়াত গিয়েছিলেন বিভিন্ন ঘরে ঘরে, তাকে কিন্তু অপমানিত হতে হয়েছে, বের করে দেওয়া হয়েছে। একটা স্কুল খুলে 2-5টা মেয়ে বাচ্চা পায় নাই, যারা দিয়েছিল তাদেরকে অনেক ক্ষেত্রে সমাজে একঘরে করে রাখা হয়েছে। ঠিক তেমনই আমরা যে যুদ্ধটা করছি, সেই যুদ্ধটা আমরা তৈলাক্ত বাঁশের অঙ্কের মতো কাজ করছি। 3 পা উপরে উঠি তো 4 পা নিচে নামি। তো এই 3 পা 4 পার মধ্যে আমরা জানি না যে আমাদের কতদিন লাগবে আমাদের টার্গেট মতো পৌঁছাতে, তবে আমরা চেষ্টা করছি। ধন্যবাদ আপনাকে অ্যাডভোকেট হুমায়রা নূর। আমি আপনার কাছে একটু আসতে চাই, একই প্রশ্ন যদি আমি আপনার কাছেই করি, নারীদেরকে এখন ঘরবন্দি করে রাখার কোনো চেষ্টা করা হচ্ছে কিনা? কিছুদিন আগে আমরা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছিলেন যে নারীদের কর্মঘণ্টা কমিয়ে 5 ঘন্টা করা হবে এবং যারা ঘরে থাকবেন তাদেরকে রত্নগর্ভা মা হিসেবে তাদেরকে স্বীকৃতি দেওয়া হবে। তো বেগম রোকেয়া তো অন্ধকার থেকে নারীদেরকে আলোর পথে নিয়ে এসেছে, সেই সুফলটা কতটুকু ভোগ করতে পারছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক মনিয়াপা এবং তুষার ভাইকে, এবং আজকে আমাদের যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে বেগম রোকেয়া দিবস। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ছিলেন নারী জাগরণের একজন আলোর দিশারি না? উনি বাংলার বুকে বাংলার নারীদের শিক্ষার আলো যাতে তারা সুবিধাটা পায়, সেই জন্য উনি অনেক যুদ্ধ করে গিয়েছেন। ধরেন সব পরিবার কিন্তু সেই সুযোগটা পায় নাই। আমার পরিবারের দিকে যদি আমি তাকাই, আমি দেখি যে আমার
মা খালারা বা আমার ফুপুরা তারা শিক্ষার সুযোগটা পেয়েছিলেন এবং রাজনীতিতেও তারা অংশগ্রহণের স্বাধীনতাটা পরিবার থেকে পেয়েছিলেন। সেই রাস্তাটা ধরেই ধরেন গত বছর বেগম রোকেয়া পদক আমার ছোট খালা পেয়েছিলেন, তাসলিমা আক্তার, উনি গত বছর বেগম রোকেয়া পদক পেয়েছিলেন। ওইটুকু সুযোগ আমরা পরিবার থেকে পেয়েছি, কিন্তু বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপট যদি আমরা দেখি, সেইখানে নারীদের জন্য রাজনীতি করা বা আসলেই সামনের সারিতে আসা, নিজের ভয়েসটা রেইজ করা, যেটা ন্যায্য সেই ন্যায্যতার পক্ষে কথা বলা, সেটা সুযোগ কতটুকু? আমাদের কণ্ঠ রোধ করার জন্য এই কালো হাতের কোনো অভাব নাই। আমাদেরকে যখন প্রয়োজন হয় তখন আমাদেরকে কথা বলতে দেয়া হয়, ঠিক তারপর মুহূর্তেই আমাদের কথা বলার জায়গাটা অন্ধকারে বিলীন হয়ে যায়। এই যে চাকরির কথাটা আপনি উল্লেখ করলেন যে একটি বিশেষ রাজনৈতিক দলের একজন নেতা বলেছেন, আমি মনে করি উনি আসলে যে কথাটা বলেছেন সেটা বাস্তবতা প্রেক্ষিতে এইটা আমার কাছে লজিক্যাল মনে হয় নাই। তার কারণ হচ্ছে ধরেন আমরাও তো পেশাজীবী, রাজনীতিতে আসার আগে আমরা আইন পেশায় ছিলাম, বিভিন্ন জায়গায় চাকরি করেছি। চাকরি করতে গেলে কর্পোরেট হাউসগুলো প্রথমে জিজ্ঞেস করে যে বাচ্চা কয়টা, ম্যারিড কিনা, আলটিমেটলি বাচ্চা নেওয়ার প্ল্যান কি, ফ্যামিলি প্ল্যানিং কি, এগুলো বাস্তব। এবং কারো যদি এরকম হয় যে নতুন বিয়ে হয়েছে বা সামনে বিয়ে আছে এবং তাদের এই ধরনের সম্ভাবনা আছে, তাদের চাকরির জন্য সুযোগ কমে যায়, চাকরি হয় না। যার যতটা প্রফেশনে ডেডিকেশন দেওয়ার সুযোগ আছে, ধরেন আপনি 9টা 5টা চাকরিই করেন, ওইটুকু সময় আপনি 100% যিনি দিতে পারবেন, যেই নারী, তার জন্য সুযোগটা সবচেয়ে বেশি এখন পর্যন্ত বাংলাদেশে। তাহলে যিনি বলছেন যে ধরেন ল্যাকটেটিং মাদার, যিনি হচ্ছেন নতুন মা হয়েছেন, তার জন্য 5 ঘন্টা ঘন্টা এবং তার চেয়ে সেটার জন্য কম্পেনসেট করা, বাকি আওয়ারের জন্য কম্পেনসেট করা, ব্যাপারটা আমার কাছে মনে হচ্ছে ধরেন আপনি সেই ইনফ্রাস্ট্রাকচার কই? বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলো তো উনাদের না, কোনো রাজনৈতিক দলের না, তাই না? তো উনারা নিজেদের প্রতিষ্ঠানে কি এই কালচারটা ডেভেলপ করতে পারবেন না। এটা বাস্তব না, এইটা কোনোদিনই এস্টাবলিশ করতে পারবেন না। এখন যেটা পারবেন না, সেই আশ্বাস মানুষকে দেয়াটা, ওই যে আপনি আপনার অনুষ্ঠানের যে ক্যাপশন, আমার কাছে ওই ক্যাপশনের মতোই মনে হয়েছে যে এটা আসলে মানুষের আবেগ নিয়ে একটা প্রতারণা। ধন্যবাদ। আমরা রাজনীতিতে নারীরা আসলে ব্যবহৃত, প্রতারিত। আমরা চাই আমাদের ন্যায্য অধিকার, আমরা চাই আমাদের ন্যায্য সম্মান, ন্যায্য অবস্থান। উই হ্যাভ আওয়ার ওন ভয়েস, আওয়ার ভয়েস শুড বি হার্ড, দ্যাটস ইট। ধন্যবাদ আপনাকে। তুষার ভাই, একটু এবার মূল আলোচনায় ফিরতে চাই আমরা। যে কোনো দিন তো নির্বাচন কমিশন, এক্সকিউজ মি, তুষার ভাই কেন নারী নিয়ে কথা বলবেন না? তুষার ভাইয়েরই বেশি বলা উচিত। তাহলে আমি একটু তুষার ভাইয়ের কাছ থেকে জানতে চাই যে নারীদেরকে এখন ঘরবন্দি করে রাখার পায়তারা চলছে কিনা। দেখেন, নারীকে নারী হিসেবে চিন্তা না করে একজন মানুষ হিসেবে চিন্তা করতে না পারাটাই হচ্ছে প্রথম ব্যর্থতা এই আমির সাহেবের। নারী কি চায় এটাকে উনি জিজ্ঞাসা করেছেন? উনি বা ওনার দল কি পারে নারীর জন্য কোনো কিছু নির্দিষ্ট করে এইভাবে বলে দিতে? পারেন না। এমনকি যে আহ্বান তিনি জানিয়েছেন তার মধ্যে অনেক যৌক্তিক ব্যাখ্যার অভাব আছে। প্রথমত, উনি কিভাবে জানলেন যে নারী আসলে কাজ না করে 5 ঘন্টা 3 ঘন্টা এইভাবে তার কর্মঘণ্টাকে ভাগ করতে চায়? কিভাবে জানলেন যে নারী রাজা কিংবা রানী না হয়ে একটা সমমর্যাদা চায়, যেখানে দুইজনই আয় করবে এবং দুইজনই সংসারে ব্যয় করবে? আছেন হয়তো এরকম অনেক নারী যারা রানী হিসেবে জীবন কাটাতে চান, তো সেরকম তো পুরুষও আছেন যারা রাজা হিসেবে জীবন কাটাতে চান। তৃতীয় হচ্ছে, উনি যখন বলছেন যে তাকে রানী বানিয়ে রাখো, তাহলে উনি কিন্তু এটাও বলছেন তোমরাও রাজা হয়ে থাকো, তাই না? তো পুরুষকে রাজা ডিক্লেয়ার করার অধিকারী বা তাকে কে দিয়েছে ঘুরায় ফিরায়? তারপরে উনি চিন্তাই করেন নাই যে বাসায় যেসব হেল্পিং হ্যান্ড আছেন, প্রচুর নারী, তারা কি করবেন? তারা কর্মঘণ্টা কিভাবে সীমিত করবেন? উনি চিন্তাই করেন নাই বাংলাদেশে প্রচুর নারী আছেন যারা সরাসরি কাজে যোগ দিয়ে বেতন পান না, কিন্তু আমাদের বাংলাদেশে যখন ফসল ঘরে আসে, নারীরা সেই ফসলের যত্ন নেন, ধান শুকান, ধান মাড়াই করেন, ধান সংরক্ষণ করেন, এবং তারা পুরুষের কাজে প্রায় সমানভাবে সহায়তা করেন। তো নারী গরু চড়ায়, ছাগল চড়ায়, সন্ধ্যার সময় যে আমাদের সেই কবিতা কি এখনো ভুল হয়ে গিয়েছে যে আমিনাকে বলছে যাতে তরা করে বাড়ি ফিরে গরুটাকে সাথে নিয়ে? তো সেই আমিনারা কি এখন আর নাই? আছে তো।
তাহলে সেই আমিনারা কাজ করবে না, এটা উনি আশা করছেন। তাহলে বাংলাদেশের অর্থনীতি কোথায় যাবে? এরপরে চিন্তা করেন গার্মেন্টস কর্মীদের কথা। বাংলাদেশের গার্মেন্টস কর্মীদের সিংহভাগ নারী এবং আমাদের রপ্তানিমুখী শিল্পের সবচেয়ে বেশি আয় আসে এই গার্মেন্টস শিল্প থেকে। এই নারীরা 5 ঘন্টা পর চলে যাবে বাড়িতে, তাহলে নতুন কাজ শিখে নতুনভাবে কাজ করবে আবার অন্য নারী। এই অভিঘাত কি গার্মেন্টস শিল্প সামলাতে পারবে, নাকি নারী এই অভিঘাত নিতে পারবে? কারণ 5 ঘন্টা কাজ করলে তো 5 ঘন্টার বেতনই পাবে, নিশ্চয়ই 5 ঘন্টা কাজ করে 8 ঘন্টার বেতন পাবে না। আর যদি 5 ঘন্টা কাজ করার পরে 3 ঘন্টার জন্য কাউকে নিয়োগ করতে হয়, তাহলে ওই 8 ঘন্টার জন্য গার্মেন্টসকে 11 ঘন্টার পয়সা দিতে হবে। আরেকজন নারী কেনই বা ওইখানে 3 ঘন্টা কাজ করবেন? তিনিও তো 5 ঘন্টায় কাজ করবেন, তাহলে কি 10 ঘন্টায় শিফট হবে? মানে এগুলো অযৌক্তিক, এগুলো হচ্ছে এক ধরনের রাজনৈতিক ভাওতা। তারপর উনি চিন্তা করেন, উনি নিজে ডাক্তার, নার্সদের কি হবে? এই আমাদের দেশে কিছু পেশা আছে যেখানে নারীরা প্রায় অনেক বেশি পরিমাণে তাদের অংশগ্রহণ আছে। বাংলাদেশের নার্সদের অধিকাংশ নারী। নার্সরা রোগী রেখে চলে যাবে 5 ঘন্টা পরে, তাই না? উনি তো সেটাই মনে হয় আশা করছেন। বাংলাদেশে এমনকি ডাক্তারিতেও কিছু কিছু সাব স্পেশালিটি আছে যেখানে নারীদের প্রবল প্রতাপ, যেমন গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স, এখানে প্রচুর নারী এখন ডাক্তার। নারী কি করবেন? 5 ঘন্টা পরে বাড়ি চলে যাবেন। এমনিতেই ডাক্তারদের বদনামের শেষ নাই, ডাক্তার থাকে না সেই কথা বলা হয়। এমনিতেই বলা হয় যে রেলগাড়িতে বাচ্চা জন্ম হয়ে যাচ্ছে, 3 হুইলারে বাচ্চা জন্ম হয়ে যাচ্ছে, হাসপাতালে গিয়ে বেড পাচ্ছে না। আপনি নিশ্চয়ই সেসব খবর দেখেছেন। তাহলে ডাক্তার বাড়ি চলে যাবে, নার্স বাড়ি চলে যাবে, তাহলে নারী রোগীদের কি হবে, তাই না? তো উনি যে বলছেন যে সংসারে বাচ্চা প্রতিপালন করে একজন রানী হবে, বাচ্চা হওয়ানো ডাক্তারই তো বাড়ি চলে যাবে 5 ঘন্টা পরে, ফলে এটা টোটালি অযৌক্তিক কথাবার্তা। রাজনৈতিকভাবে এরকম অযৌক্তিক কথাবার্তা না বলাই ভালো। যদি ওনাদের বলতেই হয় সরাসরি বললেই পারেন তাদের নারীর প্রতি দৃষ্টিভঙ্গি কি। আর যদি সেটা বলতে না পারেন তাইলে এইসব কথা না বলা ভালো। আর একটু যোগ করি, মানে দেশের নেতৃত্ব দিতে গেলে তো আর ঘন্টা মেপে দেওয়া যাবে না, এই কারণে কি জামাত নারী প্রার্থী দিতে চাচ্ছেন না? না, তারা তো আবার ওইটাও দাবি করেন যে তাদের দলে নাকি অনেক নারী আছেন, এবং তারা কিন্তু নারীদের কাছে নারীদেরকে পাঠান প্রচারণা করার জন্য, এবং সেই প্রচারণার যে ভাষা এবং যে প্রচারণার যে প্রতিশ্রুতি, সেটা নিয়ে অন্যান্য দলগুলি কিন্তু আপত্তি করেছে। এবং তাদের কাজকর্মের মধ্যে অনেক বৈপরীত্য ইদানিং দেখা যাচ্ছে। যেমন তারা ভিন্ন ধর্মের প্রার্থী দিয়েছেন, কিন্তু তারা বলছেন তাদের মার্কায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে। তাহলে ভিন্ন ধর্মের প্রার্থীকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে, এটা নিশ্চয়ই ইসলামে কোথাও লেখা আছে। তো এরকম অদ্ভুত অদ্ভুত কাণ্ড কারখানা তারা করছেন এখন। তারা নামের শেষে আছে ইসলাম, কিন্তু তাদের এমনকি গঠনতন্ত্রের মধ্যেও আছে যেটা ইসলাম প্রতিষ্ঠার জন্য দল। তাহলে সেটাই যদি হয়ে থাকে, তাহলে ভিন্ন ধর্মের প্রার্থী দিয়ে উনি ইসলাম প্রতিষ্ঠা করবেন কিভাবে? ওই ভদ্রলোক কিভাবে তার এলাকাতে ইসলাম প্রতিষ্ঠা করবেন? ফলে এগুলি সব আমরা লক্ষ্য করছি যে ক্ষমতায় যাওয়ার জন্য এক একজন এক এক বিষয়কে ব্যবহার করেন। এবং আজকে আমাদের কাছে খুব দুঃখজনক মনে হচ্ছে যে এরকম একটি দল তাদের কাজকর্মের মধ্যে দিয়ে এমন একটা অবস্থা তৈরি করেছেন, মনে হচ্ছে তারা ধর্মের বাণীকেও ক্ষমতায় যাওয়ার একটা পথ হিসেবে বেছে নিয়েছে। জি, একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই তুষার ভাই। যে কোনো দিনই তো তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। এর মধ্যে গতকালকে জামায়াত নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেছেন এবং তারা বলেছেন যে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড এখনো নিশ্চিত করা হয়নি। আপনার কাছ থেকে একটু জানতে চাই যে নির্বাচনের পরিবেশ আসলে কেমন দেখছেন আপনি? নির্বাচনের পরিবেশ অন্যান্য যে নির্বাচনগুলি হয়েছে তার চেয়ে খুব একটা আলাদা নয়, এই কারণে যে নির্বাচনের আগে বাংলাদেশের পরিবেশ এরকমই থাকে, তফসিল ঘোষণার পরে বরং অনেক জেগে ওঠে নির্বাচনের মাঠ। আরেকটি বিষয় হচ্ছে যে এইবারের নির্বাচন যেহেতু একটা এমন পরিস্থিতিতে হচ্ছে যেখানে যে সরকার আছেন তাদের নিজেদের কথায় অনেক গলদ আছে এবং কাজের মধ্যে গলদ আছে, যে কারণে বহু মানুষ মনে করছে যে নির্বাচনটা ঠিক সময় মতো হবে না, হলেও এটা ভালো হবে না, এরকম অনেকের ধারণা আছে। কিন্তু সরকার বারবারই বলেছেন যে একটা ঐতিহাসিক নির্বাচন হবে, এই নির্বাচনে যারা অংশ নেবেন তারা এক অসাধারণ নির্বাচনের মধ্যে দিয়ে নতুন সরকার তৈরি করবেন, এগুলি সরকারের তরফ থেকে বলা হচ্ছে। কিন্তু আপনি যদি জামাতের বক্তব্যের কথা চিন্তা করেন, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নাই। তাহলে যে সরকার আছে তারা লেভেল প্লেয়িং ফিল্ড দিতে পারছে না। তাহলে লেভেল প্লেয়িং ফিল্ড যদি না থাকে, তাহলে এই নির্বাচনের সঙ্গে অপরাপর নির্বাচনের কি তফাৎ হলো? 24-এর নির্বাচনও লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না, 18তেও ছিল না, 14তেও ছিল না। তাহলে কি দাঁড়ালো? তার মানে এই সরকার কি আগের সরকারের মতোই তারা নির্বাচন করতে গিয়ে লেভেল প্লেয়িং ফিল্ড দিচ্ছেন না? ফিল্ড যদি লেভেল না হয়, কোনো দিকে স্ল্যান্টেড হয়, অর্থাৎ কোনো দিকে ঢালু হয়, তাহলে কোন দিকে ঢালু? আপনার মনে আছে কি না, আমাদের সবারই হয়তো মনে আছে যে জামাতে ইসলাম এটাও দাবি করেছে যে এই সরকারকে সবচেয়ে বেশি সমর্থন তারা দিয়েছে, এই সরকারকে টিকিয়ে রাখার জন্য তাদের বিরাট ভূমিকা আছে, এই সরকারের যে বিভিন্ন পদক্ষেপ সেটাকে তারা সবসময় সমর্থন করেছে, তারা এই সরকারের পদক্ষেপকে খুব একটা বিরোধিতা করে নাই, শুধুমাত্র হঠাৎ পিয়ারের দাবি নিয়ে রাস্তায় চলে এসেছিল। কিন্তু এটাও আপনি মনে রাখবেন আবার
যে কমিশনের বৈঠকে তারা নিয়মিত অংশ নিয়েছেন, যেটি হচ্ছে সংস্কার কমিশন, সেই কমিশনের বৈঠকে তাদের একজন প্রতিনিধি, একজন আইনজীবীকে বলেছেন এই সরকার অবৈধ। তো এই সরকারকে তো আপনারা অবৈধ ডেকে একটা অদ্ভুত অবস্থা তৈরি করেছিলেন বা চেষ্টা করেছিলেন। এই সরকারকে এখন অবৈধ বলা যাবে কিনা? কারণ কিছুদিন আগে যাবে কি যাবে না এটা তো আমরা কেউ বলি নাই, কিন্তু আপনার মনে আছে নিশ্চয়ই এটা তো প্রচারিত হয়েছিল, একের অধিকবার বলা হয়েছে। হ্যাঁ, এটা তো প্রচারিত হয়েছিল একটা রীতিমতো যুক্তি দিয়ে, তর্ক দিয়ে। একজন আইনজীবী তিনি এটা বলেছেন, ওই সংস্কার কমিশনের ওই জায়গাতে দাঁড়িয়েই বলেছেন। আমি যেটা ভিডিওতে দেখেছি, আমি জানি না বাকিটা, কিন্তু আমি যে ভিডিওটা শুনেছি তার মধ্যে তো এটাই ছিল যে কেন এই সরকার অবৈধ হয়ে যাবে, কেন এই সরকার ভবিষ্যতে চ্যালেঞ্জের মুখোমুখি হবে। তাইলে ওই কথাগুলি কি ঠিক ছিল? ওই কথাগুলি ঠিক থাকলে তো লেভেল প্লেইং ফিল্ডই না, মানে সরকার এখতিয়ারই থাকে না নির্বাচন করে। আবার তারা এই সরকারের কাছে কিন্তু আবার বলেছেন যে পিআর দিতে হবে, কোথায় কোথায় পিআর দিতে হবে, রাস্তায় আন্দোলন করেছেন। আমি বারবারই মনে হয় যে তাদের মধ্যে এক ধরনের স্ববিরোধিতা কাজ করছে এবং ক্ষমতায় যাওয়ার জন্য তারা যে কোনো সময় যে কোনো কথা বলছেন। আমার অনুরোধ থাকবে বা আমার আকাঙ্ক্ষা সাধারণ মানুষের তরফ থেকে যে নির্বাচনটি হওয়া দরকার এবং সেই নির্বাচনে মানুষ যেন অবাধ নিরপেক্ষভাবে যেতে পারে এবং ভোট দিতে পারে, এবং নির্বাচনের শেষে যেন ভোটটা স্বচ্ছতার সঙ্গে গুণে যে জিতেছে তাকেই দেওয়া হয়। সেটা যেই জিতুক, জামাতের প্রার্থী, বিএনপির প্রার্থী অথবা ছোট ছোট দলগুলির প্রার্থী, এনসিপির প্রার্থী, যে জিতুক, বিভিন্ন জোটের প্রার্থী, তিনি যেন সংসদে যেতে পারেন। যদি এইটা আয়োজিত হয় তাহলে আমরা এই নির্বাচনটাকে একটা গ্রহণযোগ্য নির্বাচন মনে করব। কেউ যদি নির্বাচন অংশ নিতে না পারে তাহলে অগ্রহণযোগ্য হয়ে যাবে না নির্বাচন, কারণ নির্বাচনে অংশ নিতে না পারলেও আগের নির্বাচনগুলিকে গ্রহণযোগ্য বলেই দাবি করা হয়েছিল। এবং যারা নির্বাচনে অংশ নিতে পারছেন না, আওয়ামী লীগ, তারা যদি বলেন যে তারা অংশ না নিলে এই নির্বাচনটা অগ্রহণযোগ্য হয়ে যাবে, তাহলে অতীতেও যখন অন্যরা অংশ নেয় নাই তখন ওই নির্বাচনগুলিও অগ্রহণযোগ্য ছিল। তাহলে ওই অগ্রহণযোগ্য নির্বাচন তারা কিভাবে করেছিলেন? তাহলে এখন যদি এমন হয় যে আওয়ামী লীগ নাই, এই নির্বাচনের একটা অগ্রহণযোগ্যতা থাকবে ঠিকই, কিন্তু সেই জন্য নির্বাচন ব্যর্থ হয়ে যাবে না। কেননা এই যে না থাকার কারণ এটাও কিন্তু রয়েছে। অতীতে তো কোনো দলকে এইভাবে না থাকার পরিবেশ তৈরি করতে হয় নাই, কিন্তু আওয়ামী লীগ না থাকার পরিবেশ নিজেরা তৈরি করেছিল, যে কারণে আমি মনে করি যে এই নির্বাচনের কিছু দুর্বলতা থাকবে, কিন্তু এটা অগ্রহণযোগ্য নির্বাচন হবে না। জি, ধন্যবাদ আপনাকে। মনিয়াপা, একটু আসতে চাই যে সবার ভিতরে তো একটা শঙ্কা রয়েছে প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন আসলে হবে কিনা। এর মধ্যে আবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে সরকারও প্রস্তুতি নিচ্ছে, নির্বাচন কমিশনও প্রস্তুতি নিচ্ছে। বিএনপির আসলে প্রস্তুতি কেমন নির্বাচনকে সামনে রেখে? দেখেন, বিএনপি তো প্রথম থেকেই নির্বাচন চাচ্ছে। বিএনপি সবচেয়ে বেশি এই সরকার আসার পরে প্রথম দিন থেকে নির্বাচনের সময় তারিখ চাচ্ছিল। তো এই সরকার অনেক দেরিতে হলো, যেটা প্রকাশ করেছে বিএনপি মেন্টালি রেডি। ইতিমধ্যে আপনারা জানেন যে বিএনপি নমিনেশনও দিয়েছে 2 দফায়, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ থাকা অবস্থায়ও কিন্তু 2য় দফা নমিনেশন দিয়েছে। তার মানে বিএনপি নির্বাচনের জন্য মেন্টালি প্রিপারেড। কারণ সব কিছু হলেও আপনি ধরেন আপনার অসুখ হবে, আপনি হসপিটালাইজড হবেন, আপনাকে স্যালাইন ভরবে, অনেক কিছু করবে, কিন্তু আপনাকে কিন্তু খেতে হবে, যে স্যালাইন দিয়েই খান, যে দিয়েই খান। সো নির্বাচনটা বাংলাদেশের মানুষের জন্য এখন এরকম হয়ে গেছে। একটা নির্বাচন না হলে এই দেশটা অনেকটাই খারাপের দিকে আরও চলে যাবে। সেই জায়গায় বিএনপি বলেছে, যদিও বিএনপির বরাত দিয়ে কিছু যারা নির্বাচন চান না তাদের কেউ বলেছেন এই মুহূর্তে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, তফসিল আরও 1 সপ্তাহ পিছিয়ে দিলে ভালো হয়। তারা সবাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি দলমতের ঊর্ধ্বে উঠতে পেরেছেন, এটার জন্য আমরা গর্বিত। বেগম খালেদা জিয়া অসুস্থ, আপনারা তো তফসিল ঘোষণা মানে পেছানোর কথা বলেন, আমরা বলিনি, মানে অপর পক্ষ বলছে, মানে তারাই কি নির্বাচন পেছাতে যাচ্ছে? হতে পারে তাদের এটা মনে হয়েছে, হতে পারে তারা একটু আরো সময় চাচ্ছে। কারণ এই দলগুলো, এটা তো সত্যি, এই দলগুলোর আপনার ইলেকশন দিলে তাদের জন্য অনেক রকম সমস্যা হতে পারে। তো তাদের যতটা সময় পাবে ততটা তারা গুছিয়ে নিতে পারবে। আমি দলগুলোর প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। আবার কোনো দল আছে তারা পুরাটাই সরকারের মতোই চলে, মানে তারা নতুন দল না, একদম পুরানো দল, কিন্তু সরকার তাদের কথা মতোই চলে। আপনি যেমন ধরেন হঠাৎ করে পিআর আবির্ভাব হলো, পিআর পদ্ধতি থেকে গেল, যেখানে বলা হলো এটা সংবিধানে নাই, কিছু নাই, এটা কিভাবে সম্ভব, এটা গণভোট কিভাবে হবে? এই গণভোট হওয়ার জন্য একটা গণভোট দরকার, এটা কি কিন্তু কথা বললো না, তারা এই জায়গায় গেল না। বিএনপি অনেকভাবে বোঝানোর চেষ্টা করলো,
তারপরে যখন দেখলো যে এইটার জন্য বসে আছে এবং এটাতেও তারা রাজি যে পরবর্তীতে গণভোট হওয়ার পরে সংসদে এটা আলোচনা সমালোচনায় রেখে 2/3 মেজরিটির আপনার ভোটে এটা পাশ করা যাবে, আইদার নট। তাহলে যদি তাই হয় তাহলে তার গণভোটের দরকার পড়ে না। আপনাকে যদি সংসদ থেকেই ফাইনাল যদি সার্টিফিকেট নিতে হয় তাহলে তো গণভোট এখানে কোনো কাজ করে না। কিন্তু বিএনপিও বলতে পারেন যে বিএনপি রাজি হলো কেন, বিএনপিও মনে করছে যে মন্দের ভালো ইলেকশনটা হোক, যেটাই হোক, যতটুকুই ক্ষতি হোক, ক্ষয়ক্ষতি। আপনার মনে করেন যে ওই দলটাই এই সরকার গঠনের পরে তারা তাদের কথা মতো সরকার চললো। সরকার তাদের এমন আছে যে বিএনপির নাম সেকেন্ড থার্ড পোর্শনে ডাকতো, তারপরেও বিএনপি কিন্তু কিছু মনে করে নাই। তারা সরকার বৈধতার সার্টিফিকেট দিয়েছে তখন, এখন এসে বলে সরকার অবৈধ। 106 ধারা তারাই বলেছে, এখন তাদের বিভিন্ন অ্যাডভোকেটরা বলে যে না এটা 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 বৈধ নাই, এটা 106-এর মধ্যে পড়ে না, ইত্যাদি ইত্যাদি। তুষার ভাই যেটা বললেন, একজন আইনজীবী না, আমি অনেক আইনজীবীর সঙ্গে টকশোতে গেছি, অনেক আইনজীবী এই কথা, এটা কিন্তু বলা শুরু হয়েছে মাসখানেক যাবৎ সর্বোচ্চ। এর আগে পর্যন্ত কিন্তু এই যে 1-1.5 বছরের, সোয়া বছরের বেশি সময় কিন্তু তারা ঠিক ছিল, সরকার ঠিক ছিল। এটা বলার অর্থ হচ্ছে এই সরকারের আন্ডারে নির্বাচন চাই না। এটা আবার ধরেন যে কোনো কোনো পত্রিকা জরিপ প্রকাশ করছে, এই জরিপগুলো কিন্তু আমি সহজ চোখে দেখছি না। যদি আপনারা একটা পত্রিকা কত কথাই বলেন, একরকম বলে যায় আরেক রকম কার্ড বানান, তারপরেও আমি বলছি তারা বলছে যে জরিপে এই সরকার আগায় আছে। এই সরকার জরিপে আগায় থাকলে কি এই সরকারের টাইম বাড়বে? এবং এই সরকারের প্রধান থেকে শুরু করে এই সরকার অনেকেই বলেছে সামনে ভয়াবহ অবস্থা হতে পারে যদি সঠিকভাবে নির্বাচন না হয়। তারপরে বলেছে আমরা একটা ঐতিহাসিক নির্বাচন দিতে চাই। এই ঐতিহাসিকটা নেগেটিভ না পজিটিভ তা কিন্তু একবারও বলে নাই। গর্ব করার মতো একটা নির্বাচন, গর্ব করার মতো। এখন গর্ব তো আপনার অনেক রকম হতে পারে। এক ক্লাসে 3টা ছাত্র পড়ে, 3টা ছাত্র বলছে তোমার ছেলে কি হয়েছে, কয় থার্ড হয়েছে। ছাত্র কতজন? কয় 3 জন। তো এটাও তো এক ধরনের গর্ব। এখন আপনি কোন ধরনের গর্ব কোথায় কাজে লাগাবেন, এটা হলো কথা। যেখানে ইলেকশনে আপনার যে জিনিসগুলোর দরকার সবচেয়ে, আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এখানে সচেতন থাকা দরকার, তারা নির্লিপ্ত। তারা 2 জন মানুষ যদি মারামারি করে তারা রাস্তায় নিরাপদ দূরত্বে দাঁড়ায় থাকে, মারামারি শেষ হওয়ার পরে যদি কেউ ইনজুর হয় বা মার্ডার হয় তারা তুলে নিয়ে যায়, তারপরে তারা ইনকাম করে ওইটা দিয়ে। ইনকামের জায়গায় তারা কিন্তু ট্রমায় নাই, কিন্তু মারামারির সময় তারা কিন্তু ওই 1 বছর 1.5 বছর আগে ট্রমাটায় তাদের ছাড়ে নাই। তো এটাকে তো স্বাভাবিক জায়গায় আনতে হবে, কারণ নির্বাচন তারা ছাড়া অবাস্তব হবে। কারণ যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া কেউ কারো ভয় পাবে না। গেল আপনার অস্ত্রগুলা কোনো উদ্ধার হয় নাই, থানাগুলা যে অস্ত্র আপনার ডাকাতি হইলো সেই অস্ত্র 1/3 অস্ত্র এখন পর্যন্ত আসে নাই। আপনার 6 লক্ষের অধিক গুলি আপনার ডাকাতি হয়েছে, সেই গুলিগুলো একটাও আসে নাই। তো এই জিনিসগুলো যখন মানুষের কাছে থাকবে, এখানে আমরা 4 জন আছি, 4 জন আমরা ইলেকশনে গেলাম, একটা জায়গায় 4 জন 4 পদে দাঁড়িয়ে আছি। যদি আমরা একজন আরেকজনের সঙ্গে কোনো ভোটার নিয়ে, কোনো পুলিং এজেন্ট নিয়ে যদি আমরা তর্কে লিপ্ত হই, আমরা যে কাউকে কি মন খুলে না, আমরা মন খুলে কি কথা বলতে পারবো? আমি তো ভাবতেই পারি বাকি 3 জনের কাছে কারো না কারো কাছে কোনো অস্ত্র থাকতে পারে, তারাও ভাবতে পারে যে আমার কাছে থাকতে পারে। তো এই যে এই জায়গায় আপনার সর্বসেরা ইলেকশনটা কিভাবে হয়? এরপর আপনার প্রশাসন দলীয়করণের যে অবস্থাটা ছিল সেটা ওই জায়গায় পড়ে আছে। বাকি যেটুকু আছে আরো দলীয়করণ হয়েছে, যেটা যে দলীয়করণের আপনার গুপ্ত দলীয়করণ। প্রশাসন তো রদবদল করা হয়েছে। রদবদল সে কে রদবদল করার? এটা তো নির্বাচন কমিশন করবে। তাহলে আগে করলো, তারপরে আবার লটারি দিল। কার সাথে লটারি দিল? কোন ক্রাইটেরিয়ার লটারি দিল? এত লটারি কোনোটা দেওয়া যায় কি না, এগুলা কি কোনো চুলচেরা হিসাব হয়েছে? না কোনো রাজনৈতিক দল এগুলা নিয়ে প্রতিবাদ করেছে, না কোনো সরকারের পক্ষ থেকে করেছে, না কোনো সুশীল সমাজ ওনাদের মতো ডাক্তাররা এইসব নিয়ে বলেছে। আমি তো ওনাদের টকশো দেখি। তো এই জায়গাটায় এটা বলে নাই দেখে যে বলবে না তা কিন্তু না, বলবে। রাজনৈতিক দলগুলো বলবে হয়তো বা। কখনো আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়তাম সেখানে মাঝে মাঝে খুব নীরব হয়ে যেত। নীরব হলেই ছেলেমেয়েরা বলা শুরু করতো যে দেখিস কিছু একটা বড় দুর্ঘটনা ঘটবে। ঠিক বাংলাদেশের অবস্থাটা এই জায়গাটায়, এবং ঘটতেও তাই। এবং বাংলাদেশের অবস্থাটা এখন এই অবস্থায় এসে পড়ছে যে সব চুপচাপ ঝিমঝাম। এই ঝিমঝামের মধ্যে আবার হঠাৎ করে বলে যে নির্বাচনে যদি একদিনে 2টা হয় তাহলে কিন্তু জেনোসাইড হয়ে যাবে।
আপনি জেনোসাইডের ভয় দেখাচ্ছেন একটা নির্বাচনের মতো একটা আনন্দমুখর সময়ে, দায়িত্বমুখর সময়ে আপনি জেনোসাইডের ভয় দেখাচ্ছেন। কাকে দেখাচ্ছেন? আপনার কাছে অস্ত্র আছে অনেক বেশি, এই জন্য দেখাচ্ছেন? এই জিনিসগুলোর কোনো সরকার নির্লিপ্ত, কোনো কথাই বলে না, তাহলে সরকার কিভাবে ইলেকশন ওইভাবে করবে? জি, ধন্যবাদ আপনাকে। অ্যাডভোকেট হুমায়ুন নূর, আপনার কাছে আসতে চাই। আপনারা তো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় নির্বাচন কমিশনকে বলেছেন তফসিল পিছিয়ে দেয়া হলে সবাই একসাথে যাতে নির্বাচন অংশ নিতে পারে, নির্বাচন কার্যক্রমে অংশ নিতে পারেন। একটু জানতে চাই যে মানে আপনারা কি প্রস্তুতিতে পিছিয়ে আছেন বলেই কি এর জন্য নির্বাচন তফসিল পেছানোর কথা বলছেন? আচ্ছা দেখেন, আসলে আমাদের অবস্থাটা এমন হয়েছে যে সব যাই করি সব নেগেটিভলি দেখা হয়। ধরেন এই যে একটা এত বড় অভ্যুত্থান হওয়ার পরে এই যে যত বিএনপির নেতা কর্মী বা অন্যান্য রাজনৈতিক দলের যত নেতা কর্মী, তাদের নামে যে হাজার হাজার লক্ষ লক্ষ মামলা ছিল, এমনকি আমার পরিবারের সদস্যদের নামেও যে একাধিক মামলা ছিল, সেই মামলাগুলো থেকে তো আমরা মুক্তি পেয়েছি না। আমাদের জেল জিরাত হইল না, তা আমাদের থানা কোর্ট কাছারি দৌড়াদৌড়ি করা লাগছে না। তাহলে এইটার ক্রেডিট কিন্তু আমাদেরকে কেউ দেয় না, যে অভ্যুত্থানটা সাহস করে ছেলেরা নেতৃত্ব দিল, এই ছেলে মেয়েগুলার কারণে আজকে এই ভালো দিনটা আসলো। ধরেন খালেদা জিয়াকে কি পরিমাণ জুলুম শেখ হাসিনা করছে, একটা সুচিকিৎসা করতে দেয় নাই। আমার মানে মনে পড়ে যে উনার আর্থারাইটিস শোনার পরে মানে কলিজাটা কেঁপে উঠছে ভিতরে, যে উনার হাত বাঁকা হয়ে যাচ্ছে। এবং সেই দিন যে ভিডিওটা দেখলাম যে সামরিক বাহিনীর প্রোগ্রামে উনার হাত এরকম, মানে এটা আসলে যে দেখবে, উনি এখন বাংলাদেশের গার্ডিয়ান না, উনার চেয়ে বড় গার্ডিয়ান আর বাংলাদেশের কেউ নাই। উনি একজন আপসহীন নেত্রী, যে কোনো জুলুম সহ্য করে উনি কিন্তু বিদেশ পালায় যান নাই। উনার সুযোগ ছিল, উনি বাংলাদেশে ছিলেন। তো উনি আসলে আমাদের সবার জন্য একটা আবেগের জায়গা। উনি যে দলমতের ঊর্ধ্বে উঠে যেতে পারছেন, আপা যে বললেন, এটা ওনাদের জন্য অনেক বড় ব্যাপার হইলো। উনি বাংলাদেশের জন্য উনি একেবারে সব দলমতের ঊর্ধ্বে। ওই জায়গায়, ওই আবেগের জায়গা থেকে বলা যে হচ্ছে উনার সুস্থতাটা জন্য আমরা একটা তফসিলটাকে পিছায় দেয়। তফসিল পিছায় দেওয়া মানে তো নির্বাচন পিছায় দেয়া না। তফসিলটা আপনি এক সপ্তাহ পরে দেন, তাতে আমাদের প্রিপারেশন কি? আমাদের তো প্রার্থীদের ইন্টারভিউ শেষ, সিলেকশন শেষ, আমরা আজকে কালকে যে কোনো দিন আমরা আমাদের প্রার্থী ঘোষণা করে দিব। তো ধরেন ওই জায়গায় আমরা ক্ষমতাটা তো ধরে রাখার জন্য বা ক্ষমতা ফোকাস করে আমরা রাজনীতিটা করতে আসি নাই। আমাদের রাজনীতির করার মেইন এজেন্ডা ছিল যে আমরা বাংলাদেশের যে কালচারে যে গুরুত্বপূর্ণ সংস্কার পরিবর্তন, সেইটা নিয়ে আসা বাংলাদেশের রাজনৈতিক কালচারে। এই পর্যন্ত সংবিধান যতবার যে পরিবর্তন করেছে, সেই পরিবর্তনের কারণ ছিল কোনো না কোনোভাবে ক্ষমতাটাকে দীর্ঘায়িত করা, তাই না? এটা আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন। আমরা যখন ঐক্যমত্য কমিশনে আলোচনা করেছি, কোন কোন প্রস্তাবে অন্যান্য রাজনৈতিক দলগুলো দ্বিমত করেছে, যেই কাজটা করলে আপনার নিরপেক্ষতা বিভিন্ন ইনস্টিটিউশনের নিশ্চিত হবে, কিন্তু আবার একই জায়গায় অন্য যারা ক্ষমতায় আসবেন তাদের ক্ষমতা কার্টেইলড হয়ে যাবে, কমে যাবে, ওই জায়গায় তারা দ্বিমত করেছেন। ধরেন আমরা যেই জায়গায় বলেছি যে ধরেন একজন প্রধানমন্ত্রী সে দলীয় প্রধান থাকতে পারবেন না, এইটা আমাদের প্রস্তাবনা ছিল, আমাদের একমত হয়েছিলাম আমরা এই প্রস্তাবনা কেন করেছি। যিনি প্রধানমন্ত্রী, উনার কত দায়িত্ব দেখেন, উনি বাংলাদেশের কত কিছু মাথায় নিয়ে ওনাকে কাজ করতে হয়। উনি যদি ওনার রাজনৈতিক দলটা নিশ্চয়ই ছোট বড় যাই হোক, রাজনৈতিক দলেরও তো অনেক এজেন্ডা আছে, ওইটারও যদি উনি প্রধান হন, উনি এত ডুয়েল ক্যাপাসিটিতে এতগুলো কাজ করতে গেলে এটা তো ওনার জন্যও বার্ডেন। হয় ওনার দেশ বঞ্চিত হবে, নাহলে ওনার দল বঞ্চিত হবে, এইটাও তো একটা ফ্যাক্টর। কেউ না কেউ সুবিধাপ্রাপ্ত হবে, কেউ না কেউ বঞ্চিত হবে, ওই জায়গাগুলোতে ওনাদের দ্বিমত। যা হোক, আলহামদুলিল্লাহ যে শেষ পর্যন্ত সবাই সুন্দরভাবে আলোচনা করে একটা ঐক্যমতে আসতে পেরেছে, জুলাই সনদ বাস্তবায়নের একটা প্রক্রিয়া পাওয়া গেছে। আপা বলছিলেন যে গণভোট আগে কেন হবে, এইটা শেষ পর্যন্ত রাজি হয়েছে মন্দের ভালো হিসেবে। গণভোটটা নিয়ম অনুযায়ী পরে হওয়ার কথা। কেন করেছে জানেন? ওই যে আমরা তো ওই সময় হয়তো আমাদের জন্মও হয় নাই, বা আমরা হয়তো ওই ইতিহাসের পার্ট ছিলাম না, কিন্তু পড়েছি তো, জানতে পেরেছি 3 দলীয় জোটের যে রূপরেখা ছিল সেইটার থেকে আমরা শুধু তত্ত্বাবধায়ক সরকারের যেই ওটা পেয়েছি। এর বাইরে অ্যাকচুয়াল যেই স্পিরিটটা ছিল, যেই প্রমিসেসগুলো ছিল, কোনোটাই কিন্তু বাস্তবায়ন হয় নাই। কারণ কি? কারণ ওটা হচ্ছে জেন্টলসম্যান এগ্রিমেন্ট ছিল, কোনো লেখাপড়ি কিছু ছিল না। ওটা বাস্তবায়ন করার সময়সীমা, প্রক্রিয়া কিছুই ওইটা আসলে সবার সামনে ক্লিয়ার ছিল না।
এই কারণে ধরেন এখন যদি গণভোটে একটা সিদ্ধান্ত হয়, এই দুঃখ কি জানেন, আপাদেরকে এত ভালোবাসি কিন্তু উনারা এতদিন যুদ্ধ করেছেন, উনাদের যুদ্ধটা তো নিজের চোখে দেখা, আমরা বড় হয়েছি উনাদের উপরে কি নির্যাতন নিপীড়ন হয়েছে এটা দেখে না। কিন্তু এই যে সংস্কারটা প্রয়োজন দেশের পরিবর্তনের জন্য, সেই সংস্কারে উনারা একমত হয়েও এখন আবার এই যে গণভোট চায় না। কেন গণভোট চেয়েছি জানেন? এই গণভোটে যদি জনগণ সিদ্ধান্ত দেয় এবং সেটা যদি হ্যাঁ হয় বা নাও যদি হয়, সেইটা কিন্তু পরবর্তী সরকারের উপরে একটা চাপ সৃষ্টি করবে। আপনি এটা দ্বিমত করতে পারবেন না। কীরকম? ওই সরকার জনগণের যে অভিপ্রায় সেটা বাস্তবায়ন করার জন্য সরকারের উপরে একটা বাধ্যবাধকতা থাকবে যে জনগণের রায়ে আপনার এটা করতে হবে। এখন আপনি একটু আগে আপনার সাথে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কথা বলছিলেন। দেখেন লেভেল প্লেইং ফিল্ড কীভাবে এনশিওর হইতো? আপনাদের প্রত্যেকটা প্রাতিষ্ঠানিক কাঠামো এখন পর্যন্ত দলীয়করণ করা। আপনার অভ্যুত্থানের আগে কোনো জায়গায় কারো চাকরি হইতো না যদি ওই যে পিসিপিআর বলে আমাদের, ওই ধরেন ওই সিএসএস এর রেকর্ডে, আমাদের জমি জমার রেকর্ড বলি সিএসএস এর রেকর্ড, কারো 14 পুরুষের মধ্যে আওয়ামী লীগের বাইরে অন্য কোনো কেউ যদি থাকতো রাজনৈতিক, ধরেন অমুকের মামাও যদি বিএনপি করে, তাকে অযোগ্য হিসেবে বিবেচিত হইতো। তার মানে বিগত 15 বছরে কারা প্রশাসন দখল করে রেখেছে যাদেরকে চাকরি দেওয়া হচ্ছে না, অন্য দল করেন বলে। এই 15 বছরে প্রশাসনের প্রত্যেকটা জায়গায় A to Z নিয়োগ হয়েছে যারা আগের সরকারের সমর্থিত ছিল, আগের সরকারকে ধরে রেখেছে তারা, তাই না? তাদের কিন্তু কারো চাকরি যায় নাই, খালি সাফল হচ্ছে, কারো প্রমোশন হচ্ছে, চাকরি কারো যাচ্ছে না। আচ্ছা, কিছু কিছু জায়গায় নিয়োগ হচ্ছে। সেই নিয়োগ হচ্ছে কি? সেই নিয়োগের জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানের জায়গায় আমরা দেখছি, ধরেন আমরা তো নতুন রাজনীতি করতে এসছি না, ওই যে প্রশাসন দখল, তারপর ধরেন বিভিন্ন প্রতিষ্ঠান দখল, এই দখলীকরণের রাজনীতিটা তো আমরা ধরতে পারি নাই। তখন আমরা দেখলাম যে রাতারাতি কেউ ব্যাংক দখল করলো, কেউ বিশ্ববিদ্যালয় দখল করলো, কেউ অমুক প্রতিষ্ঠান দখল করলো, কেউ পুলিশ প্রশাসন, ডিসি, এসপি, এগুলার দখল এনসিপির বিরুদ্ধে উঠেছিল। ভাই আপনি বলেন যে কোন জায়গায় আমাদের লোক আছে? 2 জন ছাত্র উপদেষ্টা গণ অভ্যুত্থানের প্রতিনিধি, উনারা আমার দলেরও না, তারপরেও উনাদের দায় আমাদের নিতে হয়। অভ্যুত্থানের প্রধান স্টেক হোল্ডারদের তো 2 জন। সেটাই আমি বলছি, উনারা এনসিপির কেউ না, উনারা ছাত্র প্রতিনিধি, উনারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি, কিন্তু তারপরেও উনাদের দায়িত্ব আমাদের উপর দেয়া হয়, চাপিয়ে দেয়া হয়। কিন্তু অথচ আপনি এর বাইরে, আপনি ওই যে বললাম, আপনি বলেন যে প্রশাসনের কোন জায়গায় আমার লোকটা, কোন প্রতিষ্ঠানের প্রধান, কোন আমার প্রতিষ্ঠান কোনটা, এনসিপির প্রতিষ্ঠান কোনটা? ধরেন আপনি না গদবাধা চাপিয়ে দিতে পারবেন, আপনি রেশিওতেও আপনি আমাকে পার্সেন্টেজে 0.1% আপনি বাইর করতে পারবেন না। আমি একটা সুপ্রিম কোর্টে কাজ করি, আমি জানি A to Z অ্যাটর্নি অফিস থেকে শুরু করে এই যে বিচারপতি নিয়োগ হয়েছেন, তবে আমি এইভাবে বলতে চাই না, ধরেন কেউ নিরপেক্ষ আছেন, যোগ্য আছেন, ভালো নিয়োগ হয়েছে, যারা নিয়োগ প্রাপ্ত হয়েছেন তাদের যোগ্যতা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, তারা অবশ্যই কোয়ালিফাইড এবং রিকোয়ারমেন্ট ফুলফিল করেই তারা ওখানে গিয়েছেন, কিন্তু তারা কোনো না কোনো দলকে সার্ভ করে। এইটা 100% আমি এখানে বসে বলছি। কেন বলছি? দলীয়করণের উত্তরে বলছি। এখন আপনি একটু জাস্ট একটা জিনিস আমি অ্যাড করতে চাই, সরি, লেভেল প্লেইং ফিল্ডটা কীভাবে এনশিওর হতো? আপনার পুলিশ নির্বাচন সুষ্ঠু হইতে হইলে আপনাকে পুলিশ সংস্কার করার প্রয়োজন ছিল, সেটা হয় নাই। নির্বাচন সুষ্ঠু হইতে হইলে আপনাকে নির্বাচন কমিশনের সংস্কার করার প্রয়োজন ছিল, সেটাও হয় নাই। এখন দেখেন, আপনার নির্বাচনের জন্য যারা কাজ করবেন, হ্যাঁ, নির্বাচনের এই নির্বাচন কমিশনের হয়ে যারা কাজ করবেন, তারা হচ্ছেন, ধরেন এখন বললেন যে বেসরকারি, কালকে নির্বাচন কমিশনার বললেন বেসরকারি ব্যাংকের যারা কর্মকর্তা তারা নির্বাচন কমিশনের পোলিং অফিসার হিসেবে কাজ করতে পারবেন না। এতে করে জামাতের আমির বললেন যে লেভেল প্লেইং ফিল্ড নাই। আসলে কিন্তু এই জন্য বলছে, কারণ ইসলামী ব্যাংকের লোকজনকে হয়তো তারা কাজে দিতে পারবেন না, কিন্তু ওইটা তো একটা ব্যাংক না। আপনি দেখেন, আপনার প্রতি 5 বছরে ইলেকশন হওয়ার কথা না, তাহলে নির্বাচন কমিশনের নিজস্ব রিসোর্স, লোকবল ট্রেন করা খুবই জরুরি, যাতে প্রতি 5 বছরে নিরপেক্ষতার ভিত্তিতে এই লোকগুলো নিজস্ব লোক দিয়ে নির্বাচন কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন। যে আগামীতে আমি আসব আপনার কাছে আরো একবার। সরকারি ব্যাংকের যে কর্মকর্তারা
পোলিং অফিসার হবেন তারা তো সবই আগের আমলের, বেশিরভাগই ধরেন 15 বছরে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন, প্রমোশন পেয়েছেন, সবই তো আগের আমলের ওই ইঞ্জিনিয়ারিং করা লোকগুলোই। আপনি নতুন লোক পাবেন কই? পুলিশের যারা দায়িত্বে আছেন তারাও তো সেই আগের লোকজনই। আপনি এই 1 বছরেও কিন্তু আপনি এই চিন্তা করেন নাই। জি, ধন্যবাদ আপনাকে। তুষার ভাই, একটু আসতে চাই আপনার কাছে। মধ্যরাতে ডিসি পরিবর্তন হয়, মধ্যরাতে সার্কুলার আসে, এই সার্কাজম, এগুলো হলো ম্যাজিক। এই ম্যাজিকের ইলেকশন কি হবে আমি জানি না। ধন্যবাদ আপনাকে। তুষার ভাই, একটু আসতে চাই আপনার কাছে। যে প্রশাসন রদবদল হলো মধ্যরাতে, তারপরে লটারির মাধ্যমে রদবদল করা হচ্ছে, এগুলো তো পুরনো লোকজনই তো এক জায়গা থেকে আরেক জায়গায় দেওয়া হচ্ছে। এদের ধারাই আবার নির্বাচন বিতর্কিত হতে পারে কিনা? আর পুলিশ প্রশাসনের যে ইউনিফর্ম পরিবর্তন করা হয়েছে, এর মধ্য দিয়ে পুলিশের ট্রমা কাটতে পারে কিনা? ইউনিফর্ম পরিবর্তনের মধ্যে দিয়ে আসলে পুলিশের ট্রমা কাটবে না, কাটবে হচ্ছে জনগণের ট্রমা। কেননা ওই যে আগের ড্রেসের পুলিশ যেহেতু জনগণের দিকে গুলি চালিয়েছে, তাই ওই ড্রেসটা দেখলে পরে জনগণের ভয় লাগে। পুলিশকে দেখলে মনে হয় যে আবার যদি গুলি চালায়, ফলে এটা মূলত জনগণের মনোবল বৃদ্ধি পাবে। পুলিশের ড্রেস বদলে কি ভিতরের লোকটা বদল হয়ে যায়? মানে তাহলে তো দেখা যেত যে আমরা যদি সকালবেলা স্যুট পরি তাহলে ইংরেজ হয়ে যাইতাম, আর বিকেলবেলা পাঞ্জাবি পরলে মৌলভী সাহেব হইতাম, কিংবা ধরেন একজন বাঙালি সম্ভ্রান্ত ব্যক্তি হইতাম। রাতের বেলা লুঙ্গি পরলে আবার ধরেন আরেক লোক হয়ে যেতাম। তো সেটা কি হয়? এটা হয় না। ড্রেস বদলায় কারো নিজের মনোবল বাড়ানো যায় না। যায়, কখন যায় আমি আপনাকে বলি। যদি একটা বাহিনী বলেন, একটা প্রতিষ্ঠান বলেন, তার ইউনিফর্মের প্রতি মানুষের অনেক রেসপেক্ট থাকে, তবে সেই ইউনিফর্মটা গায়ে দিলে যিনি গায়ে দিয়েছেন তিনি রেসপেক্টেবল ফিল করেন। যেমন ধরেন একজন অফিসার যখন কমিশন পায়, একজন অফিসার যখন কমিশন পায় প্রশ্ন তুলছে সেনাবাহিনীতে, সে কেন এত গর্বিত অনুভব করে? কারণ ওই ড্রেসটা, ওই টুপিটা, ওই তার যে বুটটা, এই জিনিসটার জন্য সে পরিশ্রম করেছে এবং করে সে অর্জন করেছে, এমন একটা বাহিনীর সদস্য হয়েছে যে বাহিনীটাকে মানুষ রেসপেক্ট করে। তাই এইটা নিয়ে দ্বিমুখী মতামত আছে। অনেকে বলবেন যে না, ড্রেস বদলে দেওয়াতে পুলিশের মনোবল বাড়ছে। এটা ঠিক না। পুলিশের মনোবল কোথায় বাড়ে? যদি পুলিশ লিগালি অ্যাক্ট করে এবং রাষ্ট্র পুলিশকে পুলিশ হিসেবে সমর্থন করে, দলের লোক, নিজের লোক, সরকারের লোক বানাতে না চায়, তাহলে ড্রেস বদলালে পুলিশের মনোবল বাড়তো। যে শুধু ড্রেসই বদলায় নাই, এই ড্রেসের সঙ্গে সঙ্গে আমার ক্ষমতাকে পরিপূর্ণভাবে প্রযুক্ত করার, নৈতিকভাবে প্রযুক্ত করার যে অধিকার, সেটাও পুলিশ পেয়েছে। সেটা কি আমরা পুলিশকে দিতে পেরেছি? আমরা কি পুলিশকে প্রভাবমুক্ত করতে পেরেছি? আমরা কি একজন পুলিশ অফিসারকে বলতে পারি যে তুমি যদি আইনের অধীনে থাকো তাহলে তোমাকে কেউ ট্রান্সফার করা, ক্লোজ করা, তোমাকে কেউ সরিয়ে দিবে না তোমার দায়িত্ব থেকে? প্রভাবশালী ব্যক্তিরা তোমাকে বলবে না সামনে হাঁটবেন, পিছনে হাঁটবেন, বললে বসে থাকবেন, দাঁড়াইতে বললে দাঁড়ায় থাকবেন, এরকম বক্তৃতা কেউ দিবে না। এইটা যদি আমরা পুলিশকে বোঝাতে পারতাম, তাহলে আমার মনে হয় পুলিশের মনোবল আরও বাড়ত। আমরা যদি পুলিশকে বলতে পারতাম যে আইনের অধীনে যা যা অ্যালাউড সব কিছু সে করতে পারবে, তাইলে তার মনোবল বাড়বে। তো সেটা না করে শুধু পোশাক বদলায় দিলে কি আসলে মনোবল বাড়ে না। এইবার আসেন নির্বাচন সংক্রান্ত প্রশাসনিক যে বিষয়গুলি, এটা নিয়ে একটু কথা বলি। প্রথমত, জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট, জুলাই সনদের অধীনে নির্বাচন, এই সমস্ত বিষয়গুলি অনেক অ্যাবস্ট্রাক্ট। কেন বলেন তো? এর কারণ হচ্ছে যারাই নির্বাচনী পদ্ধতি বা সংবিধান সংস্কার করবেন তারাই সংস্কার কমিশনে ছিলেন, তারাই নির্বাচন করছেন। তারা যদি জিতেন তাহলে এই 300 আসনে যারা জিতবেন তারা প্রত্যেকেই এই সংস্কারের পক্ষে থাকা দলের পক্ষ থেকেই নির্বাচিত হবেন। তাহলে তাদের কি সনদের বিপরীতে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? এটা হচ্ছে এক। তাহলে চাপায় দেওয়ার দরকার কি? দ্বিতীয়ত, আমরা ধরেই নিচ্ছি কোনো একটি দল ব্রুট মেজরিটি পাবে, অর্থাৎ 2/3 সিট পেয়ে যাবে। 2/3 পেয়ে গেলে কোনো একটা দল এককভাবে সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু আমরা কি শিওর যে আগামী সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা কেউ পাবে? যদি না পায় তাহলে কিন্তু এই সংস্কার করতে গেলে অবশ্যই অন্যান্য দলের সমর্থন প্রয়োজন হবে। সেক্ষেত্রে সব দল কি আসলে এই সনদের বিপরীতে চলে যাওয়ার সম্ভাবনা আছে? একদমই নাই। তার মানে এই সনদকে অস্বীকার করা বা এই সনদকে একেবারে পাল্টে দিয়ে, উল্টে দিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়াটা আসলে খুব সহজ বিষয় না। কিন্তু তারপরেও কেন এটা করার জন্য এত চাপাচাপির কারণ হচ্ছে যারাই সনদ প্রস্তুত করেছেন তারা নিজেরাই সনদের ব্যাপারে কনফিডেন্ট না, তাদের বিশ্বাস কম। তারা মনে করছেন যে রাজনৈতিক দল গিয়ে পুরনো আচরণ করবে। এখন পুরনো আচরণ করার মতো রাজনৈতিক দল একটাই, বিএনপি। তারা আগে ক্ষমতায় গিয়েছে, কিন্তু জামাত তো কোনোদিন ক্ষমতায় যায় নাই, গিয়েছিল, মন্ত্রী হয়েছিল বিএনপির সাথে সাথে, বিএনপির অনুগ্রহে। কিন্তু এছাড়া তারা তো কখনো সরকার তৈরি করে নাই। ফলে যেহেতু তারা সরকার তৈরি করে নাই, ফলে তাদের
কি পুরনো আচরণ করার কোনো ওয়ে আছে? নাই। তারা যা করবে নতুন আচরণ। এনসিপি যদি যায় সংসদে, তারা তো একেবারেই নতুন। অন্যান্য দল যারা যাবে তাদের কারো কি সরকার গঠনের অভিজ্ঞতা আছে? নাই। ফলে মূলত এই জিনিসটা চাপ সৃষ্টি করা হচ্ছে বিএনপির উপরে। বিএনপিকে চাপ দিবে, মানে বড় দল যদি উল্টায় যায়। এখন প্রশ্ন হচ্ছে, বিএনপি কিন্তু এই সংস্কার কমিশনে শুধু থাকেই নাই, তারা খুব অ্যাক্টিভলি অংশ নিয়েছে। এইবার আসেন গণভোটটাতে যাই। গণভোটটা নিজে ফ্লড। কিভাবে? 84টা প্রশ্নকে 4টা প্রশ্নের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ওই 4টা প্রশ্নের মধ্যে আবার চতুর্থ যে প্রশ্নটা, সেইটা হচ্ছে যেসব বিষয়ে দলগুলি দ্বিমত পোষণ করেছে জুলাই সনদের সঙ্গে, সেই সব বিষয়ে দলগুলি যার যার ভোটারদের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করবে। তাহলে কি দাঁড়াইলো? তাইলে বিএনপি যেগুলো ডিসেন্ট দিয়েছে সেগুলাতে বিএনপি তাহলে ভোটারদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে সেই অনুযায়ী পালন করতে পারবে। তাইলে প্রথম যে 3টা প্রশ্ন যেখানে বলা হয়েছে যে সংসদে গেলে দলগুলিকে এগুলা করতেই হবে, যেগুলো করতেই হবে বলা হয়েছে, সেইখানে কিন্তু বিএনপি ডিসেন্ট আছে। যেমন মূলনীতির জায়গাতে বিএনপির কিন্তু নির্দিষ্ট বিষয় বলা আছে, জাতীয়তাবাদ কি হবে, সর্বশক্তিমান আল্লাহর প্রতি বিশ্বাস সেটা কিভাবে ফেরত আসবে, বিএনপির কিন্তু নিজস্ব বক্তব্য আছে। তাহলে আপনি প্রথমটাতে চাপিয়ে দিলেন এটা করতেই হবে, আর চতুর্থটাতে বললেন যে যেসব ব্যাপারে দলগুলির দ্বিমত আছে সেইগুলির ব্যাপারে তারা আলাদাভাবে কাজ করতে পারবে। তাইলে আপনি এক জায়গায় দলগুলিকে স্বাধীনতা দিয়ে দিচ্ছেন যে ভোটারদের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তারা বাস্তবায়ন করবে, আগের 3টার মধ্যে বলছেন এগুলা করতেই হবে। তার চেয়েও বড় কথা হচ্ছে, সংসদীয় নির্বাচনের স্পিরিট হচ্ছে সংসদ সদস্যদেরকে স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করতে দিতে হবে। আপনি কোনো ধরনের কোনো কিছু তাদের উপর চাপিয়ে দিতে পারেন না। আরও বিষয় হচ্ছে, এই গণভোটটা যে পদ্ধতিতে আয়োজিত করার কথা সেই পদ্ধতিতে আয়োজিত হচ্ছে না। একটা রাষ্ট্রপতির আদেশের ভিত্তিতে গণভোটটা হচ্ছে, কিন্তু এই আদেশটা সংসদে যতক্ষণ পর্যন্ত র্যাটিফাইড না হবে আদেশটা বৈধ হবে না। তাহলে এই আদেশটা যতক্ষণ পর্যন্ত বৈধ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত কোনো বৈধ চাপ তৈরি হচ্ছে না। ফলে এই দল যদি গিয়ে কেউ চিন্তা করে যে আমি আদেশের বৈধতা দিব না, তাহলে গণভোট এমনিতেও বাতিল হয়ে যাবে। এইবার আসেন চাকরির বিষয়ে উত্তরটা দিই, কারণ এটা বেশ লম্বা উত্তর হয়ে যাবে। এই সরকার বহু মানুষের চাকরি রদ করেছেন, বহু মানুষের একদম চাকরি পাওয়ার আগে চাকরি রদ করেছেন, অনেকে চাকরি পেয়ে গিয়েছেন, তারপরে বলা হচ্ছে জনস্বার্থে তাদের চাকরি রদ করা হচ্ছে। ফলে সরকার যে চাকরি রদ করেন না ব্যাপারটা তা না। তবে 16 বছর একটি সরকার থাকার পরে যদি কেউ বলেন যে প্রতিটি জায়গাতে আওয়ামী লীগের লোক বসে আছে, তাহলে তারা যে শুরুতেই রদবদল করলেন, স্বাস্থ্য বিভাগের ডিজি বদলালেন, পুরনো লোকজনকে নিয়ে এসে ফ্রিজ থেকে বের করে ফ্রোজেন লোকজন প্রায় তাদেরকে এনে আমলাতান্ত্রিকতার যে জগৎ সেখানে প্রবেশ করিয়ে দিলেন, অনেককে পুরনো প্রমোশন দিয়ে বেতন ভাতা রেগুলারাইজ করে দিলেন, এগুলি তাহলে তারা কেন করেছেন? তাহলে নিশ্চয়ই এই সরকারে বহু লোক আছেন যারা পুরনো সরকারের পক্ষে না, অথবা পুরনো সরকার দিয়ে নিয়োগকৃত না। তারপরে শুরুতেই যে ডিসিএসপি নিয়োগ নিয়ে যে একটা বিরাট বাণিজ্যের অভিযোগ উঠেছিল, আমরা দেখেছিলাম, এমনকি ডিসি এই নিয়োগের বিষয় নিয়ে একটা সচিবালয়ে এক ধরনের আন্দোলনও শুরু হয়েছিল। এনবিআরকে পরিবর্তন করার সময় ওইখানে একটা আন্দোলন হয়েছিল। তার মানে কি? তার মানে নিশ্চয়ই আন্দোলন একদল করেছে আর আরেক দলকে নিয়োগ দেওয়ার চেষ্টা করা হয়েছে। যাদেরকে নিয়োগ দেওয়ার চেষ্টা করা হয়েছিল তারাও কি আওয়ামী লীগে ছিল? এইটা আসলে এইভাবে ঢালাওভাবে বলা যাবে না। সরকারি চাকরি আপনি কোনো আমলে নিলেই যে আপনি সেই দলের লোক সেটা ঠিক নয়। একটা দল চেষ্টা করেছে গোয়েন্দা রিপোর্ট নিয়ে, এটা নিয়ে সেটা নিয়ে তাদের নিজেদের লোক নিয়োগ করার জন্য, কিন্তু তারা যে সফল হয় নাই তার প্রমাণিত এখনকার আমলাতন্ত্র। এই আমলাতন্ত্র কি সরাসরি আগের সরকারের পক্ষে চলে যাওয়ার কথা ছিল না? তারা কি যেতে পেরেছে বা গিয়েছে? মানুষ চাকরি পাওয়ার জন্য ইন্টারভিউতে অনেক কিছু মুখস্থ করে বলে, চাকরি পাওয়ার জন্য অনেক রকম ভেগ ধারণ করে। যেমন ক্ষমতায় যাওয়ার জন্য ছাত্রলীগের মধ্যে ঢুকে থেকে অন্য ছাত্র নেতারা তারা কাজ করেছেন এবং এখন তারা সেটা অত্যন্ত দম্ভের সাথে স্বীকার করছেন যে আমরা ছাত্রলীগের মধ্যে ঢুকেছিলাম। তাইলে আমরা যেখানে ছাত্রলীগের মধ্যে ঢুকে থাকা লোকদের ভিতর থেকে নতুন ছাত্রনেতা পাচ্ছি, তাইলে প্রশাসনের মধ্যে ঢুকে থাকা লোকদের মধ্যে অনেকে কি নাই যারা যোগ্য এবং আগের সরকারের পক্ষে ছিল না? আর যাদের চাকরি গেল তাদেরই বা কি কারণে চাকরি গেল? চাকরি কিন্তু গিয়েছে অনেকের, আমি একটা একটা করে নাম বলতে পারবো। তো ওইভাবে আমি যেতে চাই না, তাহলে ব্যক্তির কথা বলেছি এটা সবাই বলবে। কিন্তু মূল বিষয় হচ্ছে আগামী নির্বাচনটা আমাদের যা কিছু আছে তাই নিয়েই তো করতে হবে। আমরা তো কালকেই সব কিছু বদল করে দিয়ে নির্বাচনটা করতে পারবো না। ফলে যারা আছেন
এবং যারা প্রফেশনালি দায়িত্ব পালন করবেন এমন লোকদেরকে দিয়েই নির্বাচনটি করতে হবে। দুর্ভাগ্যজনক হচ্ছে যে তফসিল পিছিয়ে গেলে নির্বাচন পিছাবে না, ব্যাপারটা তা নয়। তফসিল ঘোষণার পরে সাধারণত বাংলাদেশে 45 দিন সময় পাওয়া যায়, সর্বোচ্চ সময় 60 ডেজ। তো এই 60 ডেজের যে সময় যদি পিছিয়ে যায় তাহলে 60 ডেজ থেকে নিশ্চয়ই সেটা কমবে, এই কারণে যে রমজান মাস চলে আসছে। এমন নয় যে আপনি চাইলেই অনির্দিষ্টকালের জন্য বা 2 সপ্তাহের জন্য তফসিল পিছাতে পারবেন। তাহলে আপনি সর্বোচ্চ কতদিন পিছাইতে পারবেন? ম্যাক্সিমাম 7 ডেজ, এবং সেই 7 ডেজের পরে আর 60 ডেজ থাকে। তারপরে ধরেন আরও 15 দিন দিলেন না, 45 দিন টাইম দিয়ে তফসিলটা ঘোষণা করে দিলেন। তাইলে গণভোটের জন্য প্রচারণা এবং প্রার্থীদের প্রচারণা দুইটাই পিছিয়ে যাবে, এবং প্রার্থীরা যথেষ্ট প্রচারণার সুযোগ পান নাই এই কথা বলবেন। এবং আরও ব্যাপার আছে, কারণ তফসিল ঘোষণার পরে মনোনয়ন এবং মনোনয়ন প্রত্যাহারের একটা ডেট দিতে হয়। তো সেই ডেটগুলি পার হওয়ার পরে যখন একদম নিশ্চিত হবেন একজন প্রার্থী, তিনি কিন্তু আসলে প্রচুর সময় পাবেন না। এইবার নির্বাচনে প্রচুর নতুন প্রার্থী আছেন যাদেরকে এলাকার লোক চিনে না, নিজের আত্মীয় স্বজনরা সবাই চিনে কিনা এই ব্যাপারেও সন্দেহ আছে। এই প্রার্থীদের জন্য অনেক প্রচারণার জন্য সময় দরকার নাই, তাহলে ম্যাক্সিমাম সময় দিতে হবে, দিলে রমজান মাস চলে আসবে। এই জন্য তফসিল পিছানোটা আসলে খুব যৌক্তিক সিদ্ধান্ত না। তাইলে এই নির্বাচনকে আসলে ঠেলে এপ্রিল মাসে পাঠানো, জুন মাসে পাঠানো, কিংবা ওই যে শুরুতে বলা হয়েছিল যে একেবারে আরও 1 বছর বেশি, এই সব জায়গাতে ঠেলে দিতে মানে একটা চেষ্টা চলছে। এবং ঠেলে দিলে কি হবে জানেন? বাংলাদেশে আরো বিশৃঙ্খলা দেখা দিবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ আপনাকে। মনিয়াপা, একটু আসতে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি দল 71-এর লাখ লাখ মানুষকে হত্যা করলেও এখন আবার জনগণের কাছে যে ভোট চাইছে, জান্নাতের টিকিট বিক্রি করছে তারা। তিনি বলেন, সীমাবদ্ধতার মধ্যে যা করতে পারবো সেই কমিটমেন্টই দেব আমরা। জামায়াত কি তাহলে সীমাবদ্ধতার বাইরে গিয়ে রাজনীতি করছে? দেখেন, এটা ওনারা বরাবরই তাই করে। ওনাদের রক কাটার কথা কিন্তু জনগণ ভুলে নাই, যারা শিক্ষিত প্রজন্ম তারা ভুলে নাই। ওনাদের মার্ডার করার কথা ইতিহাস কেউ ভুলে নাই। ওনাদের এই যে নারীর সম্ভ্রমহানি করাটা কেউ ভুলে নাই। ওনাদের মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করাটা কেউ ভুলে নাই। এই যে এতগুলো না ভুলাটা, ওনারা যখন ফেরেস্তার মতো কথা বলেন যে 2টা দলকে দেখেছেন, আপনারা আমাদের একটা বার সুযোগ দেন। ওনাদের কি সুযোগ দিবেন? ওনারা তো সুযোগটা 71-এই হারিয়ে ফেলেছেন। সেই 71-এর জন্য ওনারা ইন্ডিভিজুয়াল কখনো কোনো ক্ষমা প্রদর্শন করেন নাই, চান নাই জাতির কাছে। আর কিছু কিছু জিনিস আছে সেটার ক্ষমা হয় না। কিছু কিছু জিনিস আছে, একটা সম্ভ্রমহারা নারীর কাছে আপনার যতবার যান ততবার তার ওই 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 দুঃখজনক কথাটা মনে পড়বে। একটা সন্তানহারা মায়ের কাছে আপনি যতবার যান, সেই মায়ের ওই সন্তানটা তার কি ছিল এটা বারবার মনে পড়বে। সো এই জায়গাটায় ওনারা যখন বেহেশতের টিকিট বিক্রি করা শুরু করলো, এবং বাংলাদেশের নারীরা সচেতন কিন্তু বিশ্বাসও করে সহজে, এই যে ঘর লেভেলে যে তারা ঢুকে গিয়ে যেভাবে পারে এই যে টিকিট বিক্রি করা শুরু করলো, এবং তাদের পুরুষ নেতারা তারা কিন্তু ওপেন মাইকে বলা শুরু করলো বেহেশতের টিকিট কিভাবে বিক্রি করবে। আপনি দেখেন, একজন বয়স্ক সাবেক সংসদ সদস্য তাদের, উনি কি বললেন, আমি সূর্যকে থামিয়ে দিতে পারি। তা এটা কি জনগণের মধ্যে ভীত সঞ্চার করে না? এটা কি সাধারণ বাংলাদেশ এমন একটা দেশ, এখনও বাংলাদেশের অনেক মানুষ, লেখাপড়া জানা অনেক মানুষ আপনার তাবিজে বিশ্বাস করে, হুজুরে বিশ্বাস করে, এবং মনে করে ডাক্তার এটা সারাইতে পারবে না, কিংবা সারলেও মনে করে যে ডাক্তারের চেয়ে হুজুরের অবদানটা বেশি ছিল। এখনও কিন্তু জিন ভূতের আসর করলে ওটা গ্রামে এইগুলা কাজ করে। এখনও কিন্তু ফতোয়াবাজদের ফতোয়া জারি হয়, মানে তাদের ভিতরে জান্নাতের টিকিটের এই কথাটা মানে তারা প্রভাবিত হতে পারে। কিন্তু জামাতে এক নেতা বলেছেন যে মানে তারা এটা বিরোধিতা করছে, তারা এই জান্নাতের টিকিটের বিষয়টা তারা বলেননি এবং তাদের হাতে সেটা নেই। তারা এটা বলছেন, তারা এটা বলছেন যে ভালো প্রার্থীকে ভোট দিলে ভালো সওয়াব পাওয়া যাবে। সাফিশিয়েন্ট যেখানে নিজেকে শক্তিশালী মনে করে, সেখানে তাদের মতো দুর্ব্যবহারকারী পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নাই। যেখানেই তারা দেখে যে এইখানে আমার অবস্থা ভালো না, তখন যে তারা একদম আপনার বিড়ালের মতো নিচু হয়ে থাকে, মিউ মিউ করে, এটাও জনগণ জানে। আপনি বিএনপির সাথে 20 বছর যেভাবে তারা ছিল, হঠাৎ করে একদম একটা 5ই আগস্ট আসার সাথে সাথে যে চোখ পাল্টে দেবে, এটা কি বিএনপি কখনো কল্পনা করছে? একজন মানুষকে আরেকজন মানুষকে এটা কল্পনা করে? আমার সাথে যদি আপনার 10 বছরের একটা সম্পর্ক হয়, আপনি হঠাৎ এক কথায় চোখ পাল্টে দেবেন, এটা তো আমি ভাবতে পারি না। আমার শিক্ষা, আমার মর্যাদা, আমার অবস্থান এটা কিন্তু বুঝায় না। কিন্তু তাদের কাছে এটা নতুন কিছু না। তারা বন্ধুত্ব করে যখন আমি গুপ্ত রাজনীতির কথা বলে আমাকে তারা যে
সাইবার বুলিংয়ের শিকার করেছিল এবং আমাকে মামলা করবে করে তারা যেভাবে বলা শুরু করেছিল, সেটা কেন করেছে? কারণ তারা ধরা পড়েছে, আপনার একটা শক্তিশালী গোষ্ঠীর সঙ্গে মিলে গেল, আতাত করলো, আতাত করে তারা আরও শক্তিশালী হয়ে গেল। কারণ ওই গোষ্ঠী যা কথা না বলে তার চেয়ে দ্বিগুণ কথা বলে তাদের হয়ে। যে একজন আপনার কি বলে মুস্তাকের নাম ধরে আরেক মুস্তাক, এই প্রজন্মের মুস্তাক বলতেছে যে মাননীয় প্রধানমন্ত্রী মুস্তাকের অবস্থাটা আবার হোক, আমরা চাই না। সে অন্য দল করে, বাট সেটা না, আমি জামাতের যে ছেলেরা এই কাজগুলো করাতো, এবং একটা সময় তারা কিন্তু একই ছিল, কেউ এ টিম, কেউ বি টিম, কেউ সি টিম, এই টিমগুলা সবগুলার কিন্তু রশির শেষ মাথা কিন্তু একজনের হাতে। ওই 18-র আপনার কি বলে কোটা আন্দোলন বলেন, নিরাপদ সড়ক চেয়ে আন্দোলন বলেন, আর 24-এর বলেন, এই আমার বোন যে কথাটা বলল যে অনেকেই অর্থ নিয়ে, যে এই 5ই আগস্টের পরে যে অবস্থাটা হয়েছে, অনেকেই অনেক কিছু নিতে পারে, কিন্তু আমি যদি তাকে বলি যে তোমরা কি নিয়ে আসছিলা, তোমরা তো আমরা অনিয়ম করি তাই আসছো, তাহলে তোমরা এসে আরও ডাবল অনিয়ম করলা। তোমার বয়সটা কত, আমাদের বয়সটা কত? আমরা তো তোমাদের মতো সন্তান জন্ম দিছি, তাদের ভরণ পোষণ করতে হয়, সহজভাবে আমরা ইনকাম করতে পারি না, হয়তোবা আমরা বাধ্য হই, কিন্তু তোমাদের তো কোনো পিছুটান নাই, তোমরা অনেকেই বিয়ে পর্যন্ত করো নাই, তোমাদের কেন এত খাই থাকবে, এত কিছু থাকবে? তো এই জায়গাটায় আমি মনে করি যে দলের কথা আপনারা বললেন, সেই দল কিন্তু এদের নেতৃত্ব দেয় প্রত্যেকের। আপনি এখন হঠাৎ করে কেউ যদি নতুন দলের এনসিপির, আমি তোমার সামনে সময় বলো, এনসিপি হঠাৎ করে ধরেন ওই আসছে, সে হয়তো এটার বুঝবে না, কিন্তু 18-র আগে যে এনসিপি যে যাদের নিয়ে কাজ করেছে, বা নুরুর দলের যাদের নিয়ে কাজ করেছে, নুরুর রাজনীতির ব্যাকগ্রাউন্ড, সেও কিন্তু ছাত্রলীগের ছিল, তারপরে তাদের সঙ্গে সম্পর্কটা কাদের সঙ্গে ছিল, কারা এটা বের করলো কোটা আন্দোলন দিয়ে, তারপরে কি হয়ে গেল, মন্ত্রী হয়ে গেল। কোটা আন্দোলনের কোনো নেতা কি মন্ত্রী হওয়ার কথা? সে তো তার চাকরির ন্যায্য হিস্সা চেয়েছিল, সে তো এই দেশের তার অভিজ্ঞতাও ছিল না। আমি মন্ত্রী আরও জুনিয়র হোক, আমার দুঃখ নাই, যার 25 বছর হয়েছে সেই হোক, আমার দুঃখ নাই, কিন্তু আমার দুঃখটা এই জায়গায়, তুমি এক চোখে লবণ বেচবা, আরেক চোখে মরিচ বেচবা, আরেক চোখে মাছ বেচবা, এটা তো হতে পারে না। তুমি বলবা এক কথা, করবা আরেক কথা, কারণ ওরা যাদের সান্নিধ্যে ছিল তারা বরাবরই তাদের স্ট্র্যাটেজি ছিল এরকম যে আমি বলবো লোকরে একদিকে ধাবিত করব, আমি আরেক দিকে কাজ করব। আজকে এই ধাবিত এবং কাজ করার জন্যই কিন্তু প্রশাসনের আজকে এই অবস্থা। প্রশাসনের যেটা আপনি বলবেন, চাক্ষুষ আমি শেষ করি, আপনি বলবেন আরে এই মানুষটা তো আপনার দল করতো, হ্যাঁ আমি অস্বীকার করবো। লাইক আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের প্যানেলের কথা বলি, আমি একদিন এক টকশোতে গিয়েছি, সেখানে একজন আমাকে বলছে আমি কিন্তু অরিজিনালি সাদা দল। আমার একটুখানি হলো, আমি সে অরিজিনাল মানে আপনি কি বলতে চান? বলে আমি কিন্তু অন্য জামাত টামাত সাদা দল না, আমি বিএনপি সাদা দল। তা আমি ওইখানে আমার চোখটা খুলে গেল যে হ্যাঁ, অরিজিনাল বলার মানে তার মানে কি? এই যে বিভিন্ন নির্বাচনে যে অবস্থাটা হয়েছে, মনে হয়েছে যে আপনি আমার লোক, কিন্তু আপনার সঙ্গে আমার মেন্টালিটির দূরত্ব যোজন দূর। তো এইভাবে তো আসলে হয় না। এটা অপরাজনীতি দিয়ে সামান্য কিছুক্ষণের জন্য আপনি মোহাবিষ্ট করতে পারেন, কিন্তু লম্বাকালীন সময়ের জন্য কিন্তু এটা ডিজাস্টার। এবং বাংলাদেশের অবস্থা এরকমই হয়েছে। যে একটু যোগ করি, জামাত যেটা বলছে যে জান্নাতের টিকিট, তারা ব্যাখ্যা দিয়েছেন যে তারা এভাবে বলেনি, বলেছে যে ভালো প্রার্থীকে ভোট দিলে ওই ভালো প্রার্থী যে ভালো কাজ করবে তার সোয়াব পাওয়া যাবে। সে তো এটা যেমন বলেছে, কথার মানে কথা এমন জিনিস, কথা এমন জিনিস যেটা আপনি যে কোনো জায়গায় ধাবিত করতে পারেন। তারা তো এটাও যেমন বলেছে, আবার ওইখানে ওইটাও বলেছে যে আমি ওই যে কি উঠতে বসলে উঠবে, বসতে বসলে বসবে, প্রশাসনকে বলছে। তারপরে বলছে যে আমি ওইভাবে বলতে চাইনি। প্রত্যেকটা কথার স্টাইল দেখেন। তারপরে কি বলছে, ওসি সকালবেলা আমার ওইখানে যাবে, যে আমার প্রোগ্রাম জানবে, তারপরে ওসি সারাদিন আমাকে স্কট দিবে। তো এটাও তারা বলছে আমরা এইভাবে বলতে চাইনি, আমরা সব প্রার্থীদের বলতে চেয়েছি। এখন আমি যদি ঘুরায় কথা বলি, আপনি আমার কিছু করতে পারবেন? তারা কোন ল্যাঙ্গুয়েজে কথা বলছে? আর এইখানে ভালো প্রার্থীকে জনগণরে বুঝাইতে হবে না, ভালো প্রার্থীর সঙ্গে বেহেশতের টিকেটের কোনো সম্পর্ক নাই। ভালো প্রার্থীর সঙ্গে দেশের মঙ্গলের সম্পর্ক আছে, ভালো প্রার্থীর সঙ্গে আপনার ভবিষ্যৎ উন্নয়নের সম্পর্ক আছে, ভালো প্রার্থীর সঙ্গে আপনার বর্তমান যে খারাপ জিনিসগুলা, এগুলা বিতর্কিত জিনিসগুলা বাদ দেওয়ার সম্পর্ক আছে।
বেহেশতের চাবিকাঠি সম্পর্ক নয়। বেহেশতের চাবিকাঠি খালি একজন ভালো প্রার্থী হলে এটা, বেহেশতে যাওয়ার জন্য অনেক রকম কথা আছে। আমার বাবা আমাকে ছোটবেলা বলতো, চরিত্র বলতে এই বুঝায় না যে তুমি শুধু লম্পট নাও। এই কথাটা আজকে বুঝবা না, যত বড় হবা মনে রাখবা তত বুঝবা। আমি যে কোনো কাজ করতে গেলে, একটা মিথ্যা কথা বলতে গেলেও আমার মনে হতো আমার বাপ তো এই কথা বলছিল। আমি কিন্তু চাইলেই ওইভাবে মিথ্যা কথা বলতে পারি না, অথচ উনি কিন্তু আমাকে একটা লাইন বলছিল, আমি এই একটা লাইনের মধ্যে এখন পর্যন্ত ঘুরপাক খাচ্ছি। তা আমি কিন্তু কল্পনা করতে পারি না যে আমি কনফার্ম বেহেশতে যাব। আমি চেষ্টা করি অনেক ভালো কাজ করতে, কিন্তু আমি কনফার্ম বেহেশতে যাব বলতে পারি না। ওরা এই কথাটা কিভাবে বলে? জি, ধন্যবাদ আপনাকে অ্যাডভোকেট হুমায়ুন নূর। আপনার কাছে একটু আসতে চাই, অনিয়ম দূর করতে যে আরও অনিয়মে জড়িয়ে পড়েছেন কিনা আপনারা, এবং কোটা দূর করতে গিয়ে কোটার মধ্যে পড়ে গেছেন কিনা? শুনেন, বাংলাদেশের যেই কাঠামো, যে স্ট্রাকচার, যে প্রশাসন বলেন, সরকার বলেন, প্রত্যেকটা জায়গায় এত বেশি বিউরোক্রেটিক হয়ে গেছে, রাজনীতিকরণ হয়ে গেছে, এবং সব জায়গায় দেখবেন এই যে দুর্বৃত্তায়নগুলো হয় রাজনীতিকে কেন্দ্র করে। এখন ধরেন আমরা যখন নতুন রাজনীতি শুরু করলাম, আমাদের সাথেও তো অনেকে ভেবেছে আমরা অভ্যুত্থানের শক্তি, আমরা হয়তো ক্ষমতার কাছাকাছি, আমাদের কাছে থাকলে হয়তো অনেক সুবিধা পাওয়া যাবে, এইটা ভেবে অনেক মৌমাছি মধুর খোঁজে এসেছিল। কিন্তু তারা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, এবং সময়ের সাথে সাথে কিন্তু তারা ঝরে যাচ্ছে, এবং ঝরে গিয়ে তারা আবোল তাবোল বানোয়াট কথা বলছে। কারণ যতটুকু সুবিধা তারা আশা করেছিল, ওই সুবিধাটা তারা আমাদের থেকে আদায় করতে পারে নাই। এখন দুঃখের কথা হইল কি, আপনি তো অন্তর্যামী না। কেউ যখন এই উদ্দেশ্যে আপনার সাথে এসে যুক্ত হয়, আপনি কিন্তু বলতে পারবেন না যে তার ভিতরে কতটা কলুষিত সে। আমরা আমাদের নতুন যে রাজনৈতিক দল, যে প্রতিজ্ঞা নিয়ে গঠন করেছি, সেইটার যে কনস্টিটিউশন প্লাস শৃঙ্খলার যেই নিয়মগুলো, সেগুলো লেখার একটা পার্ট হওয়ার সুযোগ আমার হয়েছে একজন আইনজীবী হিসেবে। সেই জায়গা থেকে আমি বলতে পারি যে দলীয় শৃঙ্খলা এবং অনিয়ম দুর্নীতি থেকে দূরে রাখার জন্য যেই নিয়মগুলো আমরা সেট করেছি, সেইটার বিষয়ে আমরা এক্সট্রিমলি স্ট্রিক্ট। আমরা কেউ দলীয় শৃঙ্খলার বাইরে গিয়ে যদি কোনো বিশৃঙ্খলা করে, দলীয় শৃঙ্খলার বাইরে গিয়ে যদি কোনো অসৎ উপায়ে কোনো কিছুতে জড়িত হয়, তার ব্যাপারে আমরা অ্যাকশন নিতে একেবারেই দেরি করি না। আমার মনে আছে মুনিয়াপা একটা প্রোগ্রামে বলছিলেন যে উনাদের দলের যারা অনিয়ম করছে তাদের বিরুদ্ধে তারা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছেন, এবং অনেককে তারা বহিষ্কার করেছেন বা অব্যাহতি দিয়েছেন। সেইটা ধরেন ওনারা তো বড় রাজনৈতিক দল, ওনাদের থেকে আমরা শিখি, কিন্তু কোথাও না দুঃখ লাগে যে ভালোটা শিখতে চাই, খারাপটা শিখতে চাই না। আবার আমাদের মধ্যে যদি কেউ খারাপ হয়, তাদেরকে আমরা শেখানোর জন্য শুধু কঠোরতা না, কাউন্সেলিংও খুব প্রয়োজন। হ্যাঁ, রাজনৈতিক কাউন্সেলিং বলে আমরা একটা জিনিস নিজেদের মধ্যে কালচার বিল্ড আপ করার চেষ্টা করছি, যে ধরেন আমার কোনো ভাই বোন আমার সাথে রাজনীতি করতে এসেছে, তার বোঝাপড়ার কারণে সে যদি কোনো ভুল করে, তাকে কিভাবে শেখাবো যে তুমি এখান থেকে সরে আসো, এটা ঠিক না। তাকে এইভাবে বোঝানোর চেষ্টা করছি যে ধরো আমি যেই প্রমিস বাংলাদেশের মানুষের জন্য নিয়ে এসেছি, যেই প্রত্যাশা বাংলাদেশের মানুষের আমার কাছে আছে, সেই প্রত্যাশার সাথে সামঞ্জস্য করে যদি তুমি রাজনীতি করতে পারো, আমার সাথে থাকো। মানে ভুল থেকে বের হওয়ার পরামর্শ দিলে আপনারা সেই পরামর্শ নেবেন কিনা? সেই পরামর্শ নিয়েছি বলেই তো সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করছি। এখন ঢালাওভাবে যদি কোনো অন্যায়ের দোষ আমাদের উপর দেয়া হয়, সেটার সাথে আমি অনুরোধ করব, অন্তত পক্ষে গণমাধ্যমের কাছে করজোড়ে অনুরোধ করব যে কেউ অভিযোগ দিলে আপনারা সাথে প্রমাণটাও চাবেন এবং প্রমাণটাও সাথে হাজির করবেন। একতরফা ঢালাওভাবে অভিযোগ তো করার জায়গা আছে। ধরেন আপনি একটা অভিযোগ শুনলেন, সেই অভিযোগটা আমাদের দলের নির্দিষ্ট জায়গায় দিলে আমরা সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি, সেইটার সুযোগ আমাদের আছে। পাশাপাশি বাংলাদেশের জনগণকেও বলবো যে ধরেন শুধু এনসিপি না, বিএনপিও না, জামাতও না, একজন সাধারণ মানুষ হিসেবে আইনের প্রতি আপনার শ্রদ্ধাশীল হওয়া উচিত। যে কেউ যেখানে দেশকে নষ্ট করার, দেশকে কলুষিত করার চেষ্টা করছে, যে কোনো প্রতিষ্ঠানকে, যে কোনো সিস্টেমকে নষ্ট করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আপনারা আওয়াজ তুলুন, তবে আইন হাতে তুলে নেবেন না। মানুষ অন্যায় করলে সেই অন্যায়ের বিরুদ্ধে আপনারা কমপ্লেইন করেন, অভিযোগ করেন, আইনগত ব্যবস্থা নেন। একটু কয়েকটা জিনিস নিয়ে আমি একটু উল্লেখ করতে চাই। সেটা হচ্ছে ধরেন আজকে সকাল থেকে পত্রিকা যখন খুললাম, দেখলাম যে ধরেন যুবদলের নয়ন নামে একজন ভদ্রলোক, এটা প্রতিদিনের পেপারের খবর বলছি, হ্যাঁ, এখন আজকে সকালের শুধু এই ঘন্টার ঘটনা আমি যদি বলি, সকাল থেকে এই পর্যন্ত, সেটা হচ্ছে ধরেন যুবদলের একজন কর্মী নয়ন নাম, উনাকে প্রতিপক্ষ, নিজ দলের প্রতিপক্ষ হত্যা করে উনার বাড়িঘরে আগুন জ্বালিয়ে দিয়েছেন। আবার দেখলাম নোয়াখালীতে, আমার পাশের আসন,
বুলু সাহেব, বরকতুল্লাহ বুলু সাহেব, উনার ওই যে নির্বাচনী যেই উনার যে কমিটি করছেন, ধরেন নির্বাচনী সহায়তা কমিটি, ওই কমিটির মধ্যে মারধর ভাঙচুর, মানে এই যে সহিংসতার রাজনীতি। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের উপরও হামলা করেছে, তিনি অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ছিলেন সেখানে। হ্যাঁ, আবার দেখেন 27 নভেম্বর পাবনাতে একটা মানে গোলাগুলির ঘটনা হয়েছে, সেখানে তুষার মণ্ডল নামে একজন ভদ্রলোক, তার হাতে অস্ত্র দেখা গিয়েছে এবং পরবর্তীতে এইটা নিয়ে তদন্ত হয়েছে, তদন্তে পাওয়া গিয়েছে যে ওই তুষার নামের ছেলেটা কিন্তু জামাতে ইসলাম করে। এইটা নিয়ে ধরেন সেই দিন আমাদের সদস্য সচিব আক্তার হোসেন যখন বক্তব্য দিয়েছে যে যে বড় রাজনৈতিক দলগুলো আছে, ধরেন বিএনপি এবং জামাত, যে অস্ত্র এবং এই যে মানি মাসেল অস্ত্রের রাজনীতি করছে, এই রাজনীতিকে যাতে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করে, এই কথা বলাতে তার বিরুদ্ধে একেবারে ঢালাওভাবে বটবাহিনী লেগে গেল। আমরা একটা ইয়েও দেখলাম যে হচ্ছে একটা বিবৃতিও আসলো জামাত ইসলামের পক্ষ থেকে, আবার আমরাও পাল্টা আরেকটা বিবৃতি দিয়েছি। কিন্তু দিন শেষে সত্য যেটা, সেটা কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে। আমি এখানে রাজনীতি করতে আসছি ওই ক্ষমতার মসনদে বসানোর জন্য না। যে ক্ষমতার মসনদে বসার জন্য অনিয়ম করবে, অস্ত্র হাতে নিবে, মানুষকে অত্যাচার করবে, তার ওই ক্ষমতার মসনদ লাড়িয়ে দিতে আমি এখানে এসেছি রাজনীতি করতে। আমার টাকার লোভ নাই, আমি একজন পেশাজীবী, আমি রাজনীতিতে এসেছি বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত করার জন্য। যে যখন যেইখানে অন্যায় করবে তার বিরুদ্ধে আমরা আওয়াজ তুলব, আমাদের আওয়াজ কোনোভাবে আপনারা থামাইতে পারবেন না। আমি অন্যায় করলে আমি সেই অধিকার জনগণের হাতে আমাদের বলা আছে, আমি এখানে বসে বলছি জনগণের সেই অধিকার আছে। আমার যদি অন্যায় হয়, সেটা আমার বাপ হোক, ভাই হোক, আমি নিজে হই, আপনি উল্লেখ করেন, আমি শুধরানোর চেষ্টা করব। জানতে চাই, এটা কি আপনার ব্যক্তিগত মত কিনা যে আপনি রাজনীতিতে এসেছেন জনগণের সেবা করতে, অর্থের লোভে আসেননি, নাকি এটা আপনার দলীয় মত? শুনেন, দলীয় অবশ্যই আমার দল, আমার আদর্শটা কোত্থেকে এসছে, আমি এই দলটা কোথা থেকে চুজ করেছি, অবশ্যই আমার দল এই আদর্শ ধারণ করে বলেই তো আমি। কিন্তু আপনাদের দলের অনেকের মানে বিরুদ্ধে কিন্তু দুর্নীতির অভিযোগ উঠেছিল। ওই উত্তরটা কিন্তু প্রথমেই দিয়েছি। ধরেন অনেকে তো ওই যে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিটা তো বাংলাদেশের কালচার হয়ে গিয়েছে, তাই না? রাজনৈতিক দুর্বৃত্তায়নগুলো কেন হয়? ধরেন বিভিন্ন জায়গায় বালুমহল দখল থেকে শুরু করে এই যে নিজের দলের প্রতিপক্ষকে যে মেরে ফেলে, কেন মারে? ওই ক্ষমতার কারণে, ক্ষমতার থেকে কিছু সুবিধা পাওয়া যায়, এই কারণেই তো এগুলো হয়, তাই না? এই জিনিসগুলো আমাদের দলেও তো অনেকে, ওই যে বললাম গণ অভ্যুত্থানের শক্তি হিসেবে আমাদের দলের ক্ষমতা আছে, সুবিধা পাবে, এই আশায় তো আমাদের দলে অনেকে যোগ দিতে এসছিল এবং তারা অনেকে চলেও যাচ্ছে, আমরা অব্যাহতিও দিতে হচ্ছে, বহিষ্কার করতে হচ্ছে। তারা যদি অন্যায় করে থাকে, সেই জন্য জাতির কাছে আমরা অত্যন্ত দুঃখিত। আমরা আসলে সবাইকে ভিতর থেকে সবাইকে সঠিক করা, সম্পূর্ণভাবে ঠিক রাখা 100% আমাদের পক্ষে হয়তো সম্ভব হয় নাই, কিন্তু আমরা চেষ্টা করেছি এবং আমরা ইমিডিয়েট অ্যাকশন নিয়েছি। এবং ভবিষ্যতে আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে। আমরা আশা করি আপনাদের সেই চেষ্টা অব্যাহত থাকুক। তুষার ভাই, একটু আপনার কাছে আসতে চাই। দেশে অন্তর্বর্তী সরকার যেভাবে দেশ চালাচ্ছে, তাতে দেশের অর্ধেকের মানুষ সন্তুষ্ট, এমন একটি জরিপ চালিয়েছে দেশের একটি গণমাধ্যমে, সংবাদ মাধ্যমের উদ্যোগে। সেই তালিকায় যদি আপনাকে রাখা হয়, সন্তুষ্ট মানুষের তালিকায় যদি আপনাকে আমি রাখি, তাহলে আপনি কতটুকু সন্তুষ্ট? ব্যক্তিগত মতামত আমি দিতে চাই না, কেননা জরিপে যারা অংশ নিয়েছেন তাদের যে মতামত সেটা কিন্তু গোপনীয়। রেসপন্ডেন্টের পরিচয় এবং রেসপন্ডেন্টের বিষয়টা গোপনীয় থাকে, সেই কারণে আমি আমার ব্যক্তিগত মতামত এখানে দিব না। কিন্তু আমি জরিপটা নিয়ে কথা বলতে চাই। এই জরিপটা আপনি প্রথম দিকে যদি দেখেন, তাহলে দেখবেন সন্তুষ্টির জায়গা হচ্ছে আওয়ামী লীগের বিচার হচ্ছে এবং সংস্কার হচ্ছে, এই ধরনের কিছু বিষয়। কিন্তু আপনি নিচের দিকে যান জরিপে, দেখবেন মানুষ অসন্তুষ্টি প্রকাশ করছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হচ্ছে না, আইন শৃঙ্খলা রক্ষা হচ্ছে না। আপনি যদি জরিপটা একটু দেখেন, একটু আপনার কাছে আছে সামনে? জি, আমার সামনে নাই, যে কারণে আমি মনে করে বলতে পারছি না। কিন্তু নিচের দিকে যে 4-5টা প্রশ্ন, সেই 4-5টা হচ্ছে জনগণের প্রতিদিনকার যে চাহিদা, মানুষ তার পরিবারকে নিয়ে, সংসারকে নিয়ে নিজে যেভাবে ভালো থাকে, অর্থাৎ দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সুবিচার পাওয়া ব্যক্তিগত পর্যায়ে, এরকম কিছু বিষয় আছে এখানে। দেখবেন ওগুলাতে মানুষ বলেছে যে ওগুলাতে তারা খারাপ। তো সংস্কার, আওয়ামী লীগের বিচার, এটাই সরকার না থাকলে হইতো, যে থাকবে বিচার করতেই হবে। অন্যায়ের বিচার করার জন্য রাষ্ট্র প্রতিজ্ঞাবদ্ধ,
এই বিচার না করে কে যাবে কোথায়? হত্যার বিচার হবে না, চুরি লুটপাটের বিচার হবে না, যে করবে তারই হবে। ফলে এইটার ক্রেডিট সরকার নিতে পারে না। কিন্তু সরকার যেটার ক্রেডিট নিতে পারে সেটা হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়া, জনগণের যোগাযোগ রক্ষা করা, চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা, স্বাস্থ্যসেবার উন্নতি করা, অর্থাৎ মৌলিক যে চাহিদাগুলি মানুষের সেইগুলি পূরণের ক্ষেত্রে যদি একটা সরকার ভালো পারফরমেন্স দেখায়। এই জরিপে আপনি দেখেন সেইখানে সবাই বলেছে ভালো না। এখন আপনি যদি প্রশ্ন এরকম রাখেন যে আওয়ামী লীগের বিচার হচ্ছে, কি মনে করেন? সবাই তো বলবে ভালো, তাইলে এই জরিপটা 50-50 হয়ে যাবে। কিন্তু এই জরিপের উপরের দিকে যে বিচার, আওয়ামী লীগের প্রশাসনকে ঢেলে সাজানো বলেন, কিংবা এই রাষ্ট্র এবং সংবিধান সংস্কারের কথা বলেন, এইগুলি আসলে জনগণের সাথে সরাসরি সম্পৃক্ত কাজ নয়। এগুলি একটা সিস্টেমের ভিতরে কেউ না করলেও হয়, কিন্তু নিচের দিকের যে কাজগুলি এগুলি জনগণের সাথে সরাসরি সম্পৃক্ত। ফলে আমার কাছে মনে হয়েছে যে সরকারের যেটা প্রতিদিনকার দায়িত্ব, সেই দায়িত্ব এই সরকার পালন করতে পারছেন না, যেটা রাজনৈতিক সরকার হলে অনেক ভালোভাবে পারতেন, কারণ মানুষের সঙ্গে তাদের ডিরেক্ট সংযোগ থাকে। আর ভোটের বিষয়ে আমি কয়েকটা কথা শুধু বলতে চাই, একটু ছোট করে জানতে চাই। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আরো দুজন অতিথি আছে, তাদের কাছেও আমাদের কিছু প্রশ্ন আছে। জি, আমি শুনতে চাই আপনার কাছে, একটু ছোট করে। একটু আগে আপনি ভোট দিলে বেচতে যাবে কি টিকেটের কথা বলছিলেন না? আমাদের ইসলাম ধর্ম সম্পর্কে আমি একজন সাধারণ মুসলিম হিসেবে যতটুকু জানি, আমি নিশ্চয়ই একজন পাপহীন মানুষ নয়, আমার পাপ রয়েছে, আমার অন্যায় রয়েছে, কিন্তু আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা প্রত্যেকের আমলনামা অনুযায়ী তাকে তাকে বিচার করবেন। একজনের ভালো কাজের জন্য আরেকজনের বিচার হবে না, বা একজনের খারাপ কাজের জন্য আরেকজনের বিচার হবে না। তাহলে আমরা কিভাবে সওয়াব বা পুণ্য আরেকজনকে দিতে পারি? যিনি মারা গিয়েছেন তার বেলা এটা বেশি প্রযোজ্য। তিনি যদি একটা ভালো কাজ করে রেখে যান, যেটা সাদকায়ে জারিয়া, একটা ভালো গাছ লাগিয়ে গিয়েছেন, একটা পুকুর খনন করে দিয়ে গিয়েছেন, যেটা বহুদিন পর্যন্ত তার মৃত্যুর পরও মানুষের কাজে লাগবে, তাহলে এটা একটা জারি, মানে চলমান সাদকা। এছাড়া কি হতে পারে? তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ যদি তার জন্য সাদকা করেন, অর্থাৎ একটা ভালো কাজ করে দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন যে এটার সোয়াব তার কাছে পৌঁছাক। কিন্তু এটা আল্লাহ দিবেন কি দিবেন না, এটা আল্লাহর সিদ্ধান্ত। আমি প্রার্থনা করতে পারি, রোজা রেখে দোয়া করে প্রার্থনা করতে পারি, কোরআন শরীফ পাঠ করে প্রার্থনা করতে পারি, কিন্তু সেই প্রার্থনা মঞ্জুর হচ্ছে কি হচ্ছে না এটা কিন্তু আমরা জানি না। আর এরপরে আমরা কি পারি? ভোট দিয়ে এইটা কেন হবে না? কারণ জীবিত অবস্থায় একজন আরেকজনকে তার আমলনামা যদি দিয়ে দিতে পারতো, তাহলে চোরেরা কি করতো জানেন? চোরেরা 50 জন ভালো লোককে ভাড়া করতো, ভাড়া করে তাদেরকে দিয়ে সব ভালো কাজ করাতো, আর ওদেরকে বলতো যে তোমার সবগুলো আমার দিয়ে দাও, আমি চুরি টুরি করি। এটা হয় না। জীবিত অবস্থায় যার যার কাজের দায়িত্ব তার তার। এখন মনে করেন আমি ভোট দিলাম এবং যাকে ভোট দিলাম সে ভালো কাজ করলো না, তাহলে গুণাগুলা কার কাছে যাবে? আমার কাছে আসবে না, শুধু ভালো কাজগুলোই আসবে। এখন আমি কি করে জানি যে ওনার প্রার্থীটাই শুধু ভালো, আরেকজন ভালো না? প্রতিটি মানুষই যাকে ভোট দেয় তাকে ভালো মনে করেই ভোট দেয়, পরে সে একটা খারাপ কাজ করে, তাহলে কি এই ভালো মনে করে ভোট দেওয়ার পরে কোনো খারাপ কাজ করলে সেই গুণাগুলা সব চলে আসবে? তাহলে কোনো দল যদি অন্যায় কাজ করে থাকে, তাহলে সেই দলের সব সদস্য সেই দলের অন্যায় কাজগুলির ভারে তো সব চলে যাবে দোজখে। ব্যাপারটা কি সেই রকম? এরকম সরলভাবে ব্যাখ্যা করে সাধারণ মানুষকে ধর্মের বাণী সম্পর্কে বিভ্রান্ত করা হয়। খুব সহজ ভাষায় বলতে হবে, জীবদ্দশায় যার যার পাপ পুণ্য তার তার মতো করে বিচার আচার হবে। আমি ভালো কাজ করে যে অন্যায় করতেছে তার কাছে গিয়ে সব রেখে আসলাম, এই সিস্টেম থাকলে পরে এটাই ঘটতো যেটা আমি বলেছি। ফলে এরকম কোনো সিস্টেম নাই। এটা যদি কেউ বলেন তাহলে তাদেরকে এটা ধর্মীয় আলোকে ব্যাখ্যা করতে হবে। বাহলুল পাগলের একটা গল্প ছিল, বিশ্বাসের মূল্য। বাহলুল পাগল বেহেশতের টিকিট বেচত, এবং এই বেহেশতের টিকিট বেচার রীতিটা কোত্থেকে এসেছে জানেন নিশ্চয়ই। এক সময় ক্রুসেডে নেওয়ার জন্য পোপ বেহেশতের টিকিট বেচত। হ্যাঁ, পোপও বেহেশতের টিকিট বেচতেন। পোপ বলতেন যে ক্রুসেডে গেলে বেহেশতের জায়গা হবে, এবং একদম রীতিমতো সার্টিফিকেট দিতেন। তো এই যে বেহেশতের টিকিট বেচা কিনা, এটা কিন্তু শুধু এই বাংলাদেশের রীতি না, সারা পৃথিবীতে রাজনৈতিক কারণে এবং নানান ধরনের সুবিধা পাওয়ার কারণে বেহেশতের টিকিট বিক্রি হয়। কিন্তু বেহেশতে কে যাবেন এবং যাবেন না, এই পুরো বিষয়টা, এবং সওয়াবকে পাবেন এবং পাবেন না, এই পুরো বিষয়টা মহান আল্লাহ তাআলার বিবেচনাধীন। এইখানে আর কারো বলার সুযোগ নাই যে কে বেহেশতে যাবেন এবং যাবেন না। এবং ইসলামের ইতিহাস অনুযায়ী বেহেশতের সংবাদ পেয়েছেন এইরকম 10টি বা 10 জন রয়েছেন। এর বাইরে আর কেউ পৃথিবীতে থাকা অবস্থায় বেহেশতের সুসংবাদ পান নাই। জি, ধন্যবাদ আপনাকে। মনিয়াপা, একটু আসতে চাই। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের উপর হামলার ঘটনার পরে তিনি বেশ কিছু মন্তব্য করেছেন।
আপনাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে তারেক রহমান, তার উদ্দেশ্যে তিনি বলেছেন যে দেশকে ঢেলে সাজানোর আগে আপনার নিজের দলকে আগে ঢেলে সাজান, আর পরিবর্তন হন, না হলে গত বছরের কথা মনে রাখেন, এমন একটি মন্তব্য করেছেন তিনি। দেখেন, ঘটনাটা যে বা যারাই করুক না কেন, এটা খুব দুঃখজনক। এটা আপনি যদি অপরাধীও হন, অপরাধীর বিচার হবে বিচারের জায়গায়। আপনি এটা করতে পারেন না, রাস্তাঘাটে একজন মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারেন না, অপদস্থ করতে পারেন না, কোনোভাবেই পারেন না। যে বা যারা এটা করেছে ইন্টারনেটের সৌজন্যে কিন্তু জনগণ দেখেছে, সবাই দেখেছে। আমি চাই যে যেখানেই থাকুক তার চুলচেরা বিচার করা হোক। এবং ফুয়াদ যেটা বলেছেন, এটা ফুয়াদের কথা। মানুষ কষ্ট পেলে অনেক রকম কথাই বলেন, এবং ফুয়াদের কথাটা যদি আমি সার্বজনীন ধরি, সবার ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য। ফুয়াদের ক্ষেত্রেও তাই প্রযোজ্য, অন্যদের ক্ষেত্রেও তাই প্রযোজ্য। কেউ যে বলেন না যে বাংলাদেশের মানুষ অনেকেই সৎ থাকে সুযোগের অভাবে। সুযোগ পাইলে বোঝা যায় যে কত টাকা সৎ থাকা যায়। তো ফুয়াদদের আজকে সুযোগ নাই, ফুয়াদদের কথাটাই থাকবে। আর যাদের সুযোগ আছে তারা কিন্তু প্রয়োগ করে তারপরে এটা বলে। তবে কোনো প্রয়োগই ভালো কিছু বয়ে আনে না। ইতিহাস থেকে এটা শেখা উচিত প্রত্যেকের, আমি এটুকুই বলছি। যে আরেকটু যোগ করতে চাই আপনার কাছে, যে 237টা আসনে মনোনয়ন ঘোষণার পর বিএনপি আরও 36টা আসনে মনোনয়ন ঘোষণা করেছে, এবং সেখানে আমরা দেখেছি যে অনেকে নতুনভাবে দলে এসেছেন, তারা মনোনয়ন পেয়ে গেছেন। কিন্তু বিগত 16 বছর যারা আওয়ামী লীগের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপির কণ্ঠস্বর হয়ে কথা বললেন, তারা কিন্তু মনোনয়ন পাননি। তো বিএনপির এটা কি বিএনপির নীতি এরকম যে উড়ে এসে জুড়ে বসলেই মনোনয়ন পাওয়া যাবে, অথচ যারা দলের জন্য কাজ করলো তারা পেল না? মানে এটা কি বিএনপির নিয়মটা এরকম? মানে আপনি সহ আরো কয়েকজন আছেন। দেখেন, একটা কথা বলি, আমি এই যে নারী দিবসের প্রথমেই তো শুরু করলাম রোকেয়ার, যে রাজনীতিতে বাংলাদেশের বিএনপি না শুধু, আমি বিএনপির কথাতেও আসছি, বাংলাদেশের পুরুষদের ম্যাক্সিমাম দিয়ে উদাহরণ হয়, মিনিমাম না। পুরুষদের মাইন্ডসেটের মধ্যেই নাই যে নারীকে আমার মূল্যায়ন করা উচিত প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ হিসেবে। আমি নারী হিসেবে মূল্যায়ন চাচ্ছি না। আমি যে কাজ করছি এখন, যে এখানে বসে দুইজন নারী কথা বলছি দুইজন পুরুষের সাথে, এটা কিন্তু নারী হিসেবে না। এটা আমার বদলে আরও দুইজন পুরুষ আসতে পারত, এবং আসেও। আবার কখনো কখনো 3 জনই নারী হয়। সেই জায়গায় আমি প্রথম আমার দুঃখটা, মানুষ হিসেবে একজন নারী মূল্যায়িত হয় না, নাম্বার 1। নাম্বার 2, আমাকে বুঝতে হবে আমি কোন রাজনীতিটা করি। হয়তো বুঝতে একটু দেরি হয়ে যায়। আমি যদি পেটি বর্জুয়ার রাজনীতি করি, আমাকে এটার জন্য অপেক্ষা করতে হবে। বাংলাদেশে ম্যাক্সিমাম রাজনীতিটাই পেটি বর্জুয়ার। পেটি বর্জুয়ারা যারা যখন দেশের জিনিস বাইরে নিয়ে যায়, এটা কিন্তু কোনো দলমত নির্বিশেষে না, যে সুযোগ পাচ্ছে সেই নিচ্ছে। সেই জায়গায় মনে করে যে শর্টকাট মেথড কীভাবে একজন কর্মীকে দিলে কর্মীর মূল্যায়নটা অন্যরকম, আর একজন সন্ত্রাসীকে দিলে তার মূল্যায়নটা অন্যরকম। সন্ত্রাসী নিজেও আনতে পারে, কাউকে দিতেও পারে, হতে পারে, এরকম হতে পারে। আরেকটা জিনিস হলো যে আপনার নির্বাচনটা এই সময়টায় দলগুলো ভালো কিছু করতে পারতো। যেমন ভালো কিছু, যেমন যারা ত্যাগী তাদেরকে মূল্যায়ন করলে পজিটিভ রাজনীতির একটা ছাপ পড়তো আগামী দিনে। কিন্তু সুযোগটা পেয়ে, যে মাঠে যেহেতু আওয়ামী লীগ নাই, আরও অনেকেই নাই, তারা থাকতে পারছে না, 14 দল নাই, অনেকটা এরকম যে যারাই দিব সেই তো পাশ করবে। তাহলে আমি যেখানে যেটুকু পজিটিভ বেনিফিট পাই, আমার চাক্ষুষ বেনিফিট, আমার 10 বছর পরের বেনিফিটের দিকে আমি তাকাচ্ছি না, সেটাকেই হয়তো বরণ করে নিতে পছন্দ করে এই দেশের মানুষরা। আমি এই সমাজটার কথা বলছি, আমি কোনো দলের কথা বলছি না। তো সমাজটাকে পাল্টে যাওয়ার জন্য মাইন্ডসেটের দরকার। মাইন্ডসেটটা আপনারা হঠাৎ করে যে খুঁচা দিয়ে একটা কথা বলবেন, আমিও রাগের চোটে অনেকটা কথা বলে যাব, সেটা জনগণ দেখবে, জনগণও বাহবা বলবে, কেউ ইস বলবে, সেটাই কিন্তু সমাজের পরিবর্তন হবে না। সমাজের পরিবর্তনের জন্য এই যে নারীদের বা একজন মানুষের জন্য কথা বললেন, এই কথাটা যে নমিনেশনের ব্যাপারে, আপনি যারা নমিনেশন দেওয়ার হাত থাকে তাদের এনে যদি বসিয়ে বলেন, তাদেরকে যদি জিজ্ঞেস করেন, প্রশ্ন বিদ্ধ করেন সিরিয়াসলি, তাহলে একটা আনসার আসতে পারবে। আস্তে আস্তে মাইন্ডসেট চেঞ্জ হবে। কিংবা কোনো নারীকে নিয়ে কথা বলার সময় পুরুষদের যদি বেশি আনেন, কারণ ওইখানে নারীরা তো সাফারার, তারাই তো কথা বলবে। কিন্তু পুরুষরা যত শুনবে, যত বলতে পারবে, ততটা নারীদের জন্য ভালো হবে, ততটা পুরখাওয়া কর্মীদের জন্য নেতারা যতটা এখানে স্বচ্ছ হবে,
ততটা পুর খাওয়া কর্মীর জন্য ভালো হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন আমাদের নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপ। আজ এ পর্যন্তই। ভালো থাকুক দেশ, ভালো থাকুক দেশের মানুষ, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।